তাহলে আজকে আমাদের এই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির ক্লাসে আমরা শিখব ভাব বিভাজন পদ্ধতি। একটা ভাব বলতে আমরা কি বুঝি, 12টা ভাব অ্যাকচুয়ালি কি কি ইন্ডিকেট করে, এই সমস্ত বিষয় আজকে আমরা শিখব। বেশ কঠিন বিষয়, মাথা ঠান্ডা রেখে শিখতে হবে এবং প্রিভিয়াস আমাদের যে সমস্ত জ্যোতিষ জ্ঞান রয়েছে তার কিছুটা পরিবর্তন আজকে আমরা দেখতে পারবো। কেউ এই বিষয়গুলো আগে থেকে একটু জানেন, কেউ আজকে নতুন শিখবেন, তাই প্রত্যেককেই আমরা বলবো যে মোটামুটি কনসেন্ট্রেট করতে। রাশি আর ভাব এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। আমরা ভাব সম্পর্কে একটু একটু জিনিস জানি, যেমন দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব, তৃতীয় ভাব হচ্ছে সহজ ভাব বা ভ্রাতৃভাব, চতুর্থ ভাব হচ্ছে সুখ ভাগ, পঞ্চম ভাব হলো আমাদের পুত্র ভাব, ষষ্ঠ ভাবকে আমরা বলি রিপু ভাব। তাহলে এবার প্রশ্নটা হলো, লগ্ন যদি মেষ হয় তাহলে কি সবার এই ষষ্ঠ ভাব সেটা মিথুন রাশিটাই হবে? মিথুন রাশিটা যদি হয় তাহলে কি পুরো মিথুন রাশিটাই হবে, নাকি সেটা তুলা রাশিতেও যেতে পারে? লগ্ন ভাব কতটা জায়গা নিয়ে বিস্তৃত হবে এবং ভাবগুলোর মধ্যে রিলেশনশিপ কিভাবে আমরা ক্যালকুলেট করব। আমার নাত জামাই সে হচ্ছে বিদেশে পড়তে যাবে কিনা, এইগুলোর জন্য আমরা কোন দিক থেকে ক্যালকুলেশন করব, এই সমস্ত বিষয়গুলো আমরা আজকের পড়াশোনার পরে জানতে পারবো। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের পড়াশোনা। তার সঙ্গে আমরা একটুখানি স্ক্রিনটাকে শেয়ার করব। তো দেখুন 12টা রাশিওয়ালা একটা রাশিচক্র দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রথম কাজ যেটা করব, এই 12টা রাশিচক্রের আমরা একটু নাম লিখে দেব। 12টা রাশির নাম আমরা বাংলাতেই লিখব, কারণ বাংলাতেই যেহেতু আমাদের অনেক মানুষ স্বচ্ছন্দ বোধ করেন, আমাদের মাতৃভাষাও বাংলা, তাই আমরা বাংলাতেই লিখব, আর হরফটা হবে ইংরাজি। তাহলে এটা হচ্ছে মেষ, এটা হলো বৃষ, এইখানে একটা জিনিস, আমরা প্রত্যেকটা রাশিকে 30 ডিগ্রি করে ভাগ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি এই যে রাশিগুলোর মধ্যে, রাশিগুলো তো গঠিত হয়েছে কতগুলো নক্ষত্র পুঞ্জ নিয়ে, তো প্রত্যেকটা রাশির সাইজ কিন্তু একই নয়, প্রত্যেকটা রাশির মধ্যে যে নক্ষত্র সংখ্যা রয়েছে সেটাও কিন্তু এক নয়। তো অ্যাপ্রক্সিমেটলি আমরা এই রাশিগুলোকে ভাগ করি 30 ডিগ্রি করে। তো কেউ যদি আপনাকে বিতর্ক টিতর্কের মধ্যে চেপে ধরে, তখন আমার মতে সেই বিতর্ক থেকে জ্ঞান আহরণ করা আর চুপচাপ শুনে যাওয়াটাই ভালো। কারণ আমি দেখেছি যে জ্যোতিষশাস্ত্র যারা চর্চা করেন তাদের মধ্যে 99% লোক আমার থেকে বেশি জানেন এবং আপনাদের থেকেও বেশি জানবেন তারা। এবার এইখানটাতে বুঝবার আগে, শুরু করবার আগে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে এখানে 0 ডিগ্রি থেকে শুরু হবে মেষ থেকে, আর এই জায়গাটাতে এসে 30 ডিগ্রি কমপ্লিট হবে। তাহলে এই জায়গাটা হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু হবে, কারোর আওয়াজ থাকলে পরে একটু মিউট করে নেবেন, আর এখানে হচ্ছে 30 ডিগ্রিতে কমপ্লিট হবে। তো এবার কারোর একজনের আমরা ধরে নিচ্ছি লগ্ন হচ্ছে কর্কট বা লগ্ন হচ্ছে মিথুন, এখানে লগ্ন, এবং এই লগ্নটার ডিগ্রি হচ্ছে 11 ডিগ্রি। 11 ডিগ্রি যা কোনো ডিগ্রি হতে পারে, ধরে নিচ্ছি এই লগ্নটা হচ্ছে 11 ডিগ্রি। তাহলে এইবার
এইখানে একটা গ্রহ রয়েছে, সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি অনেক রকম ডিগ্রিতে থাকতে পারে। বৃহস্পতি 0 ডিগ্রিতে থাকতে পারে, বৃহস্পতি 0 ডিগ্রিতে থাকতে পারে, বৃহস্পতি 10 ডিগ্রিতে থাকতে পারে, বৃহস্পতি 15 ডিগ্রিতে থাকতে পারে, বৃহস্পতি 20-তে থাকতে পারে, বৃহস্পতি 25-এ থাকতে পারে, বৃহস্পতি 29-এও থাকতে পারে। তাই এত রকম জায়গায় বৃহস্পতি থাকতে পারে। তাহলে এইবার এই প্রত্যেকটা ক্ষেত্রে বৃহস্পতির ইম্প্যাক্ট লগ্নে কি একই রকম হবে? 0 ডিগ্রির বৃহস্পতি, 10 ডিগ্রির বৃহস্পতি বা যা যা আছে, এদের প্রত্যেকের তো ফল একই রকম হবে না। এবার এই বৃহস্পতিটা 0 ডিগ্রিতে নেই, বৃহস্পতিটা জাস্ট তার একটু আগে আছে, 0 ডিগ্রির আগে আছে, মানে মিথুনেই নেই, সে রয়েছে বৃষতে। বৃষতে কত ডিগ্রিতে আছে? বৃষতে বৃহস্পতি রয়েছে, খুব ভালো করে বুঝবেন, 29 ডিগ্রি 58 মিনিটে। জুপিটার বা বৃহস্পতি সে রয়েছে 29 ডিগ্রি 58 মিনিটে, মানে আর 2 মিনিট পরেই সে হচ্ছে মিথুনে ঢুকে যাবে। এবার মানে খুবই অল্প সময়ের ব্যবধানে সে মিথুনে চলে যাবে, তার মাত্র 2 মিনিটের ডিফারেন্স। তাহলে এইবার কি আমরা বলবো যে বৃহস্পতি লগ্ন থেকে কত ডিস্টেন্সে আছে? একদম আলাদা। বৃহস্পতিকে কি আমরা দ্বাদশ হিসেবে ধরবো, না এই বৃহস্পতিটাকেও লগ্ন হিসেবেই ধরবো? এইটা ধরবার জন্য আমাদেরকে রিয়ালাইজ করতে হবে যে ভাবটা কত থেকে শুরু হয়েছে, ভাবটা মানে লগ্ন ভাবটা কোন জায়গা থেকে কত পর্যন্ত, কতটুকু সীমানার মধ্যে কোন গ্রহ থাকলে আমরা তাকে বলবো যে এই গ্রহটা লগ্নে রয়েছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা ধরি যে 12টা ভাব, পুরো রাশিচক্রটা মিলিয়ে 12টা ভাব এবং প্রত্যেকটা ভাব সমান সমান, তাহলে প্রত্যেকটা ভাবের মান হবে 30 ডিগ্রি করে। প্রত্যেকটা ভাবের মান হচ্ছে 30 ডিগ্রি। ভাবগুলোকে আমরা ঘর হিসেবে ধরতে পারি, ক্ষেত্র হিসেবে ধরতে পারি, আমাদের জীবনের বিভিন্ন নির্দেশক হিসেবে ধরতে পারি, এবং এই ভাবগুলোর রেসপেক্টেই আমরা বিচার করব। 30 ডিগ্রি যদি কোনো ভাব হয়, তাহলে আমরা ধরতে পারি যে ভাবের মূল বিন্দুটা বা ভাব স্ফুটটা মাঝখানে রয়েছে। মাঝখানে থাকা মানে তার আগে 15 ডিগ্রি রয়েছে, তার পরে 15 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে লগ্ন সে যে 11 ডিগ্রিতে রয়েছে, তার আগের 15 ডিগ্রি থেকে শুরু করে তার পরের 15 ডিগ্রি পর্যন্ত আমরা লগ্ন ভাবটাকেই ধরব। তাহলে লগ্নের আগের 15, লগ্নের পরের 15, এইটা হচ্ছে গিয়ে আমাদের বিচার্য। তাহলে আমাদের এইখানে লগ্ন যদি 11 ডিগ্রিতে থাকে, তাহলে ডিস্টেন্স কত কত হচ্ছে সেইটা আমরা এখানে একটুখানি লিখে ফেলি। তাহলে এখানে আমাদের কালারটা একটু চেঞ্জ করে দেবো। তাহলে এখানে আমাদের ডিস্টেন্স হচ্ছে 11 ডিগ্রি 2 মিনিট। তারপরেরটাতে আমাদের ডিস্টেন্স হচ্ছে 11 ডিগ্রি। যখন 10 ডিগ্রিতে রয়েছে বৃহস্পতি, তখন আমাদের ডিস্টেন্স হচ্ছে 1 ডিগ্রি। যখন 15 ডিগ্রিতে এলো, তখন ডিস্টেন্স হচ্ছে 4 ডিগ্রি। যখন 20 ডিগ্রিতে এলো, তখন আমাদের ডিস্টেন্স হচ্ছে 9 ডিগ্রি। যখন 25 ডিগ্রিতে এলো, তখন আমাদের দূরত্ব হচ্ছে 14 ডিগ্রি। যখন 29 ডিগ্রিতে এলো, তখন আমাদের দূরত্ব হচ্ছে 18 ডিগ্রি। পরিষ্কার? এইবার লক্ষ্য করুন, এই যে বৃহস্পতি সে 29 ডিগ্রি 58 মিনিটে আছে, কিন্তু দূরত্ব হচ্ছে 11 ডিগ্রি 2 মিনিট। আর এই যে বৃহস্পতি সে মিথুনেই আছে, তার থেকে দূরত্ব হচ্ছে 18 ডিগ্রি। তাহলে এইবার বৃষের যে বৃহস্পতিটা 29 ডিগ্রি 58 মিনিটে, সে লগ্ন থেকে 15 ডিগ্রির মধ্যেই রয়েছে। তাহলে এই বৃহস্পতিকে কিন্তু আমরা লগ্ন ভাবের ফলদাতা হিসেবে ধরতে পারবো। কিন্তু এই যে মিথুনেই 29 ডিগ্রিতে বৃহস্পতি আছে, এখানে দূরত্ব 15 ডিগ্রির বেশি, তাই এই বৃহস্পতিকে আমরা পরের ভাব অর্থাৎ দ্বিতীয় ভাবের ফলদাতা হিসেবে ট্রিট করব।
তাহলে লগ্ন ভাবটার স্প্যান কতটা হচ্ছে? লগ্ন ভাবের স্প্যান হচ্ছে এই দিকে 15 ডিগ্রি আর এই দিকে 15 ডিগ্রি। তাহলে এই পুরোটা জায়গাটা হচ্ছে 15 আর এই দিকটাও হচ্ছে 15। তাহলে এইবার এই 15 ডিগ্রি লগ্ন বিন্দুর আগের 15 ডিগ্রি আর লগ্ন বিন্দুর পরের 15 ডিগ্রি, তার মধ্যে যদি কোনো গ্রহ থাকে তাকে আমরা বলবো লগ্নের ফলদাতা গ্রহ। তাহলে এখানে লগ্ন কত থেকে কত হচ্ছে? 11 ডিগ্রিতে আছে, এর +15 মানে হচ্ছে 26। তাহলে মিথুন রাশির 26 ডিগ্রি পর্যন্ত, এই মিথুন রাশির 26 ডিগ্রি পর্যন্ত। আর কোথা থেকে? না, বৃষ রাশির 26 ডিগ্রি থেকে। তাহলে লগ্ন ভাবটাকে আমরা ধরলাম কোথা থেকে? বৃষের 26 ডিগ্রি থেকে মিথুনের 26 ডিগ্রি পর্যন্ত। তাহলে এই বৃষের 26 ডিগ্রি থেকে মিথুনের 26 ডিগ্রি পর্যন্ত যে যে গ্রহ থাকবে তাদেরকে আমরা লগ্ন ভাবস্থ গ্রহ হিসেবে ট্রিট করব। এরপরে এখানে যদি আমরা ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন ধরি, আপাতত আমরা ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশনই ধরব। এবং ইন প্র্যাকটিস যখন আমি চর্চা করি, আমি নিজে পার্সোনালি যখন চর্চা করি, তখন আমি ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশনই ইউজ করি। আপনারা চাইলে প্লেসিডিয়াস সিস্টেম করতে পারেন, সেই ক্ষেত্রে আমি ওটা শিখিয়ে দেবো। কিন্তু প্র্যাকটিসের জন্য বেস্ট হচ্ছে আমাদের ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন। আর তার থেকেও ভালো যদি কেউ করতে চান, সেই ক্ষেত্রে আরেকটা অস্ত্র আছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন চার্ট। ওই ওয়েস্টার্ন চার্ট যদি আপনারা কেউ ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ভাব, রাশি, গ্রহের অবস্থা, অ্যাসপেক্ট সমস্ত দিয়ে ওরা হচ্ছে ওই চার্টটাকে বানিয়ে দেয় এবং খুব ভালো। ইউজ করা কঠিন, আমাদের মতো লোকদের পক্ষে তো বেশ কঠিন। আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। তাহলে দ্বিতীয় ভাব কতটা হবে? দ্বিতীয় ভাব হবে মিথুন রাশির 26 ডিগ্রি থেকে কর্কটের 26 ডিগ্রি পর্যন্ত। তাহলে এই 26টাই হচ্ছে আমাদের নির্দেশক সংখ্যা। তৃতীয় ভাব কোথায় হবে? কর্কটের 26 থেকে সিংহের 26 পর্যন্ত। মাইক্রোফোন তো মিউটটা করতে হবে। তাহলে এবার ভাবগুলোকে আমরা কিভাবে লিখবো? ভাবগুলোকে আমরা লিখবো রোমান হরফে। একটু বড় বড় করে করছি। এটা হচ্ছে 1 নম্বর ভাব, এটা হচ্ছে 2 নম্বর ভাব, এটা হচ্ছে 3 নম্বর ভাব। ভাবের গঠন সম্পর্ক, ভাবের বিস্তার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা সেটা লিখতে পারেন। তো আমার মনে হয় না যে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি প্রশ্ন থাকবে। আপনাকে প্রথমেই খুঁজে বার করতে হবে লগ্নের ডিগ্রি, তার আগের 15 ডিগ্রি এবং পরের 15 ডিগ্রি থেকে ভাবটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এইবার এই যে 12টা ভাব, তাহলে 12টা ভাব নিয়ে আমরা যখন চিন্তা করব, তার মানে আমরা 12টা ঘর পাবো। এই প্রত্যেকটা ঘরের ইন্ডিভিজুয়াল নাম রয়েছে। প্রত্যেকটা ঘরকে আমরা এক একটা বিশেষ বিষয় দিয়ে চিহ্নিত করি। তাহলে প্রথম যে ঘরটা, সেটা হচ্ছে আমি, আমার ঘর, আমার লগ্ন, আমি সেটা, সেই ঘরটার নাম হচ্ছে হাউস অফ সেলফ। তাহলে এই ঘরটার নাম হচ্ছে হাউস অফ সেলফ। দ্বিতীয় ঘরটা হচ্ছে আমার, আমি কি আর্ন করেছি, আমি কত কি আর্ন করতে পেরেছি, সেই বিষয়টাকে ইন্ডিকেট করবে আমার দ্বিতীয় ভাবটা। তো দ্বিতীয় ভাবটা হচ্ছে হাউস অফ গেইন। গেইন মানে হচ্ছে আমি যা অর্জন করব। খেয়াল রাখতে হবে এই দ্বিতীয় ভাবের মধ্যেই আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে। এখানে গেইন মানে কিন্তু কেবলমাত্র মনিটারি গেইন টেইন এই সমস্ত নয়। এখানে হচ্ছে স্পিরিচুয়াল গেইনটাই মেইন। স্পিরিচুয়াল গেইন মানে আধ্যাত্মিক নয়, আত্মিক গেইন। আমি কি অর্জন করতে পারছি, আমি কি জ্ঞান অর্জন করতে পারছি আমার জ্ঞান ইন্দ্রিয়গুলোর মাধ্যমে।
তার মধ্যে আমাদের অস্থাবর সম্পত্তি, টাকা পয়সা, সোনাদানা, পাসপোর্ট সব থাকবে, কিন্তু এই হাউসটার আমরা নাম দেব হাউস অফ গেইন। তৃতীয় যে ভাবটা, সেই ভাবটার নাম হচ্ছে হাউস অফ কমিউনিকেশন। চার নম্বর ঘরটার নাম হচ্ছে হাউস অফ স্টেবিলিটি। চার নম্বর ঘরটার নাম হলো হাউস অফ স্টেবিলিটি, খেয়াল রাখতে হবে। 5 নম্বর ঘরটার নাম হলো হাউস অফ ক্রিয়েশন। আপনি একটা গান গাইবেন, নিজের মন থেকে একটা গানের সুর তৈরি করবেন, আপনার ক্রিয়েশন। আপনি একটা বাচ্চা তৈরি করবেন, আপনার ক্রিয়েশন। আপনি একটা জিনিসপত্র তৈরি করবেন, ক্রিয়েটিভ কিছু, সেটাও আপনার ক্রিয়েশন। তো এই জন্য 5th হাউস হচ্ছে হাউস অফ ক্রিয়েশন। 6th হাউসটা হচ্ছে হাউস অফ এফোর্ট। প্রচেষ্টার ঘর। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের প্রচেষ্টার ঘর। যদিও এখান থেকে আমরা আরো বহু বহু জিনিস বিচার করি, তো সেইগুলোতে আমি আসছি একটু পরে। 7th হাউসটা হচ্ছে হাউস অফ ইন্টারাকশন। এবার আপনি যত রকম ইন্টারাকশন করবেন, আপনার বউয়ের সঙ্গে ইন্টারাকশন হতে পারে, আপনার পার্টনারের সঙ্গে ইন্টারাকশন হতে পারে, আপনার যে কোনো রকম আদান প্রদান, যে সম্পর্কগুলোর মধ্যে গিভ অ্যান্ড টেক এই বিষয়টা রয়েছে, সমস্ত সম্পর্কগুলো আমরা 6th হাউস থেকে বাঁচবো। এটাকে আপনি বলতে পারেন হাউস অফ পার্টনারশিপ, সেটাও আপনি বলতে পারেন, কিন্তু আমি এটাকে হাউস অফ ইন্টারাকশনই বললাম। 8th হাউস, 8 নম্বর ঘর। এই হাউসটা হচ্ছে হাউস অফ এক্সক্রিয়েশন, বা আপনি বলতে পারেন হাউস অফ মোক্ষা, যেখান থেকে আপনার মলমূত্র মুক্তি পাবে, যেখান থেকে আপনি নিজে মুক্তি পাবেন, সমস্ত ঘর মোক্ষ লাভ। এই ঘরটার নাম হচ্ছে হাউস অফ মোক্ষা। 9 নম্বর ঘর। 9 নম্বর ঘরটা হচ্ছে হাউস অফ ধর্মা। ধর্ম শব্দটার অর্থ হচ্ছে যে আমাকে ধারণ করে। এটা মানুষ হতে পারে, পিতা হতে পারে, গাইড হতে পারে, সিস্টেম হতে পারে। হাউস অফ ধর্মা এডুকেশন হতে পারে, যে আপনাকে গাইড করবে টু লিড এ প্রপার পারফেক্ট লাইফ। 10th হাউস, 10 নম্বর ঘর হচ্ছে হাউস অফ কর্মা। এইটা কিন্তু পেশা নয়, খেয়াল রাখতে হবে, এটা কিন্তু কর্মা। কর্মা মানে আমার যে কাজ, হতেই পারে লোকটা বেকার, যা করবার জন্য আমার পৃথিবীতে জন্ম হয়েছে, এটা স্পিরিচুয়াল কর্মা হতে পারে। অর্থাৎ আমি যে এই পৃথিবীতে উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করেছি, তার জন্য আমার যে ডিড, যা করবার জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, সেইটা কেবল মাত্র এটা পেশা নয়, এটা মাতালের মাতলামি, সেটাও তার কর্মার মধ্যেই যাবে। জুয়াখোর যে তার জুয়া খেলার প্রবণতা, তাও তার কর্মার মধ্যেই যাবে। এটা কিন্তু শুধুমাত্র পেশা নয়, পেশা একটা পার্ট অফ কর্মা, কিন্তু কর্মা হচ্ছে অনেক ভাস্ট একটা কনসেপ্ট। এরপরে আমরা চলে আসব একাদশ ঘর। 11th হাউস যেটা, সেটা হচ্ছে আমাদের হাউস অফ সাকসেস। এটাকে আমরা আয় স্থানও বলে থাকি, আর্নিং, সাকসেসফুল হলেই, বা কর্মা, কর্মের যে রেজাল্ট, রিটার্ন, গেইন, সেটাই হচ্ছে আমাদের সাফল্য। এটা আলটিমেটলি আমাদের অ্যাচিভমেন্টের ঘর। 12th হাউস হচ্ছে হাউস অফ এক্সপেন্স। এই যে এক্সপেন্স, এইটা হতে পারে আপনার দেহ থেকে আত্মার মুক্তি, এটা হতে পারে টাকা পয়সার এক্সপেন্স, এটা হতে পারে রোগ ব্যাধির এক্সপেন্স। যে ঘর থেকে হিসেব করবেন তার দ্বাদশ, সেটাই হচ্ছে এইটা, এই তার দ্বাদশটাই হচ্ছে তার এক্সপেন্স ইন্ডিকেট করবে।
যেমন ধরুন আমাদের মা, আমরা বিচার করব কোন ঘর থেকে? 4 নম্বর ঘর থেকে। 4 নম্বর ঘরটাকে আমরা বলেছি হাউস অফ স্টেবিলিটি। মায়ের কোলে গিয়ে আমরা শান্তি পাই, মায়ের কাছে এসে। তো সেই জন্য 4 নম্বর ঘরটা হচ্ছে হাউস অফ স্টেবিলিটি। 4 নম্বর ঘর নির্দেশ করে আমার পায়ের তলা, যে ভূমির উপর আমি দাঁড়িয়ে আছি সেই ভূমি হচ্ছে চতুর্থ ভাব। যদি আমি একটা নড়বড়ে জায়গায় দাঁড়িয়ে থাকি তাহলে আমি স্টেবল থাকবো না, আমিও নড়বড় করব। তো এই মা শব্দটা হচ্ছে মা। তাহলে তৃতীয় ভাব হচ্ছে মায়ের দ্বাদশ, চতুর্থের দ্বাদশ। তাহলে এখানে যখন চতুর্থ ভাবের উপর দিয়ে কোনো খারাপ গ্রহ যাবে, যখন চতুর্থ ভাবের উপর দিয়ে কোনো নেগেটিভ প্ল্যানেট মুভ করবে, তখন কি হবে? তখন মায়ের ব্যয় হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে। গৃহ ত্যাগ, চতুর্থ ভাব হচ্ছে আপনার গৃহ, গৃহ ত্যাগ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তাহলে বাড়ি থেকে বাড়ি বেচতে পারবেন কিনা, তাহলে সেই ক্ষেত্রে আপনার কয়েকটা জিনিস দরকার, যে আপনার থেকে আপনার বাড়িটা মুক্ত হবে কিনা, আপনার বাড়িটা আপনার থেকে চলে যাবে কিনা, তার সঙ্গে সঙ্গে বাড়ি বেচলে তো আয় হবে, সেই বাড়ি বেচার দিক থেকে আপনি আর্ন করতে পারবেন কিনা, এই সমস্ত বিষয় আপনি আপনাকে ক্যালকুলেট করতে হবে এই ভাবগুলোর রিলেশনশিপের মাধ্যমে। এবার এই যে শব্দগুলো আমরা ব্যবহার করলাম, সেলফ, গেইন, কমিউনিকেশন, স্টেবিলিটি, ক্রিয়েশন, এফোর্ট, ইন্টারাকশন, মোক্ষ, ধর্ম, কর্ম, সাকসেস, এক্সপেন্স, এই শব্দগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড। এক একটা ঘর থেকে আমরা অজস্র বিষয় বিচার করব, আমি সেগুলো এখন বলবো। কিন্তু এই যে কিওয়ার্ড গুলো, এই মানে মুখ্য বিচার্য বিষয়গুলো আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে এবং ফিল করতে হবে যে এইগুলোকে, এই ওয়ার্ড গুলোকে কেন আমরা বলছি। এগুলো এই যে 12টা শব্দ আমরা লিখেছি, এই 12টা শব্দ নিয়ে 12টা বই লেখার একটা ইচ্ছা আছে আমার, কিন্তু সময়ের অভাব, লিখতে পাচ্ছি না। তো লিখলে পরে লাভ আছে, বই টই লিখলে পরে এটা আর কি একটা প্রফিটেবল প্রফেশন। বই লিখে শান্তিতে বসে থাকো, বই বিক্রি হবেই। মোটামুটি 30-35টা বই লিখে ফেললে তাইলে পরে আর কাজকর্ম না করে খাওয়া যাবে, যে কোনো টপিকের উপরে 30-35টা বই লিখলে শান্তির জীবন। যাই হোক, এই 12টা ওয়ার্ড আমি মোটামুটি এক্সপ্লেন করলাম। তো এতে কি কোনো সমস্যা রয়েছে? আচ্ছা, এইবার এই ভাব কুণ্ডলী, ভাব চলিত কুণ্ডলী, এই নিয়ে বহু কনফিউশন আছে। ভাব বিচার করবার সময় অয়নাংশ ক্যালকুলেশন বা কারেকশন, এই সমস্ত সব হাবিজাবি জিনিসপত্র আসে। ভাব ক্যালকুলেশন করবার জন্য আমাদের অনেকগুলো মেথড রয়েছে। প্রথমত হচ্ছে শ্রীপতির ভাব বিচার পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে পরিফেরাসের ভাব বিচার পদ্ধতি, তৃতীয় হচ্ছে প্লেসিডিয়াসের ভাব ক্যালকুলেশন পদ্ধতি। তো এইগুলোর উপরে হাউসের যে কাস্প, অর্থাৎ হাউসের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট গুলো ইকুয়াল করবার জন্য, বা আমরা যেটা করি শ্রীপতি, পরিফেরাস, বা হচ্ছে গিয়ে কেপি, প্লেসিডিয়াস, বা হচ্ছে কোচের সিস্টেম, তার সঙ্গে সঙ্গে রয়েছে রেজিও মাউন্টাস, মন্টেনাস, এরকম বলে একটা সিস্টেম আছে, রেজিও মন্টেনাস বলে একটা সিস্টেম আছে, ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন রয়েছে, ক্যাম্পানুস সিস্টেম রয়েছে। তো এই প্রত্যেকটা সিস্টেমে আমাদের ভাব পাল্টে যায়। এবার আমাদেরকে ঠিক করতে হবে যে কোন পদ্ধতিতে আমরা ভাবটাকে বিচার করব, তার উপরে ডিপেন্ড করবে ভাবটা কোথায় আসবে। যখন আমরা সফটওয়্যারে ডেটা দিচ্ছি তখনই বলে দিতে হবে যে কোন ভাব নিয়ে কাজটা করব। আমার মতে বিগিনার্সদের জন্য বেস্ট হচ্ছে ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন, আর যারা একটু হাই লেভেল প্র্যাকটিস করবেন তাদের জন্য বেস্ট হচ্ছে ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন। আর একজন লোক একটা বিটকেল প্রশ্ন করেছে, মোক্ষ মানে কি? মৃত্যুঞ্জয় বললে, মৃত্যুঞ্জয়ের প্রশ্নটা যথেষ্ট ভালো।
এটাতে আসছি। আর কোথায় যেন ছিলাম, হাউস ডিস্ট্রিবিউশন। তাহলে বিভিন্ন পদ্ধতিতে হাউস ডিস্ট্রিবিউশন গুলো চেঞ্জ হয়। এবার মৃত্যুঞ্জয় একটা প্রশ্ন করেছে, 10th হাউসের এক্সপেন্স হচ্ছে 9th হাউস, এই বিষয়ে কিছু একটু বলুন। তাহলে এইবার 10th হাউস থেকে যদি আমরা প্রফেশন বিচার করি, দশম ভাব থেকে বিচার করব পেশা। একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে পেশাকে কন্টিনিউ করবার জন্য, পেশা পরিবর্তন যাতে না হয়, বারবার যাতে পেশা চলে না যায়, তার জন্য 9th হাউসটা ভালো থাকতে হবে। 9th হাউসে যদি রাহু মঙ্গল এই সমস্ত বসে থাকে, 9th হাউসে যদি পীড়াদায়ক গ্রহ বসে থাকে, তাহলে কর্মক্ষেত্রে বারংবার পরিবর্তন দেখতে পাওয়া যায়। 9th হাউসের উপর দিয়ে নেগেটিভ প্ল্যানেট যখন ট্রানজিটে গোচরে মুভ করে, তখন কর্মক্ষেত্রে পরিবর্তন আসে, কর্মক্ষেত্রে স্ট্রাগল করতে হয়, টেন্সড হতে হয় কর্মক্ষেত্র নিয়ে। তাই প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের যে বিচার পদ্ধতি, তার ক্ষেত্রে এই হাউস অফ এক্সপেন্স এটা মাথায় রেখে আমরা বিচার করব। কেউ যদি এসে বলে আবার চাকরি চলে যাবে কি যাবে না, তাহলে আমরা 10th হাউসটাকে দেখব, 10 নম্বর ঘরটাকে দেখব, যে সে কতটা বলবান। কিন্তু তার যে চলে যাবে কিনা সেইটা দেখবার জন্য আমরা তার দ্বাদশটাকেও দেখব, 9th হাউসটাকেও দেখব। নবমপতির দশা অন্তর্দশায় দেখতে পাওয়া যায় যে চাকরি যাচ্ছে। সপ্তম ভাব ইন্ডিকেট করে বিয়ে, তাহলে ষষ্ঠ ভাব সপ্তমের আগের ঘর ইন্ডিকেট করবে বিয়ের ব্যয়। তাহলে ষষ্ঠ ভাবে পাপগ্রহের সঞ্চার, ষষ্ঠপতির অন্তর্দশা বা ষষ্ঠপতির দশা, তখন দেখতে পাওয়া গেছে যে সেপারেশন হচ্ছে। তুলা লগ্ন, ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির অন্তর্দশায় ইন জেনারেল সেপারেশন হয় না, বিবাহ বিচ্ছেদ হয় না। তুলা লগ্নে বৃহস্পতির অন্তর্দশায় ডিভোর্স হতেও দেখা যায়, বউ বা হাজবেন্ড মরে যেতেও দেখতে পাওয়া যায়। তো এইগুলো কিন্তু আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন এসছে, মোক্ষ মানে কি? মোক্ষ শব্দের সিম্পল মোক্ষ, মোক্ষ নয়, ক্ষয় ক্ষয় জফলা নয়, মোক্ষা কয় মূর্ধন্যশয়। মোক্ষা এই ওয়ার্ডটা খুব ভাস্ট, খুব বড় একটা ওয়ার্ড। একদম সিম্পলি আমার কাছে পুরো ব্যাখ্যাও নেই, যদিও সিম্পলি যদি আমরা বলি, এটা হচ্ছে ফ্রি হওয়া, মুক্ত হওয়া। আমাদের যে বারংবার জন্ম জন্মান্তরের মধ্য দিয়ে হিন্দু অ্যাস্ট্রোলজিতে আমরা যেটা করি, বা হিন্দু শাস্ত্র আমাদের বলে যে জন্ম জন্মান্তর ধরে আমরা বেঁচে আছি, একের পর এক যোনি অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী জীবনের দিকে। তো সেইখান থেকে যখন আমরা মুক্তি পাবো, তাকেই আমরা মোক্ষ হিসেবে দেখব। এর সঙ্গে সঙ্গে অর্থাৎ যখন আত্মা, আমাদের আত্মা যখন জাগতিক বন্ধন থেকে মুক্তি প্রাপ্ত হবে, সে পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারবে, তখন সেই অবস্থাকেই আমরা বলবো মোক্ষ। কিন্তু অ্যাট প্রেজেন্ট আমরা আমাদের পার্থিব বন্ধন, পার্থিব কষ্ট, এইগুলো থেকে, এই সমস্ত ভোগান্তি থেকে মুক্তি, তাকেই আমরা বলে থাকি মোক্ষ বা মুক্তি বা মৃত্যু। তো এইখান থেকে অষ্টম ভাব, সেখান থেকে আমরা এগুলোকে বিচার করি, লংজিভিটি, আয়ু, মৃত্যুর কারণ ইত্যাদি ইত্যাদি আমরা 8th হাউস থেকে বিচার করি। সেই ঘরটা থেকে, সেই ঘরের গ্রহ অবস্থান থেকে মানুষটা কিভাবে মরবে, সেই ব্যাপারটা আমরা বুঝতে পারবো। ইকুয়াল ডিস্ট্রিবিউশন আর ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন এই দুটো হচ্ছে একই কথা, সমান কথা, কিচ্ছু তফাৎ নেই। তাহলে মোটামুটি ভাব সম্পর্কে একটু একটু ধারণা কি হলো? এবার মৃত্যুঞ্জয় একটা জটিল প্রশ্ন করেছে, ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রিপু ভাব বা শত্রু ভাব। আমাদের বাহ্যিক শত্রু হতে পারে, বাহ্যিক শত্রু হচ্ছে যারা আমাদেরকে ডিস্টার্ব করে সমাজে। আমাদের আভ্যন্তরীণ শত্রু হতে পারে আমাদের রোগ ব্যাধি, এটা দেহগত শত্রু। আমাদের মানসিক শত্রু হতে পারে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এরা সবাই হচ্ছে শত্রু। এবার বলছে ষষ্ঠ ঘরে যদি লগ্নপতি অবস্থান করে বলবান ভাবে, তাহলে সেই জাতক খুব পরিশ্রমী হবে।
উল্টো দিক থেকে আরেকটা জিনিস বলতে পারি, এই জাতকের সিচুয়েশন এমন হবে যে জাতক পরিশ্রম করতে বাধ্য হবে। পরিশ্রম করা মানেই শরীরের কিছুটা কষ্ট করা, শরীরের উপর জোর দেওয়া। তবে ইন জেনারেল তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া উচিত, রোগের এগেইনস্টে লড়াই করবার ক্ষমতা তার বৃদ্ধি পাওয়া উচিত। কিন্তু লগ্নটা ষষ্ঠভাবে থাকবার সঙ্গে সঙ্গে লগ্নটাকে আমরা দুর্বল লগ্ন হিসেবেই ধরবো। রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম আমরা জাজ করব রোগের ব্যয়স্থান, অর্থাৎ ষষ্ঠের দ্বাদশ। দ্বাদশ মানে আগের ঘর, মানে পঞ্চম ঘর থেকে। তাহলে পঞ্চম ঘরটা কি অবস্থায় আছে, পঞ্চম ঘরের বলবত্তা কেমন, তার উপরে ডিপেন্ড করবে যে সেই জাতক কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারবে। জেনারেলি লগ্নপতির ষষ্ঠে অবস্থান খুব অসপিশাস নয়। ষষ্ঠ ভাবে লগ্নপতি অবস্থান করলে লগ্নটাই দুর্বল হয়। পরিশ্রম করতে জাতক বাধ্য হয়। বারংবার পরিশ্রমের পর, বারংবার চেষ্টার পর তার জীবনে সাফল্য আসে। এবং ষষ্ঠ ভাব হচ্ছে একাদশের অষ্টম। তাকে সাকসেস পেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় এবং তার সাকসেস বারংবার জিরোতে গিয়ে ঠেকে, অর্থাৎ একদম শেষ মাথায় গিয়ে তীরে এসে তার জীবনে একাধিকবার তরি ডোবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এবার আমরা একটুখানি এগোই আমাদের পরবর্তী বিষয়ের দিকে। তাহলে প্রথম ভাবটা হচ্ছে, আমরা মূলত মুখেই আলোচনা করছি, আপনারা পরে এই ভিডিওটা দেখে আর কি লিখে টিখে নিতে পারেন। আচ্ছা, প্রথম ভাব লগ্ন ভাব। লগ্ন ভাব থেকে আমরা দেহ বিচার করব, মোটামুটি মোরলেস উচ্চতা বিচার করতে পারবো, পার্সোনালিটি বিচার করব, সেই মানুষটা পৃথিবীর কাছে নিজেকে কিভাবে মেলে দিতে পারে সেটা বিচার করব, রোগ প্রতিরোধ ক্ষমতা বিচার করব, কতটা সে উপার্জন করতে পারবে, কতটা সে পৃথিবী থেকে আর্ন করতে পারবে, পৃথিবী থেকে কতটা শক্তি সেই তাকে সে গ্রহণ করতে পারবে, এই সমস্তই আমরা বিচার করব লগ্ন থেকে। সেই মানুষটা রাগী হবে, সেই মানুষটা রোগে ভুগবে, সেই মানুষটার শরীর দুর্বল না সবল, সেই মানুষটা ফর্সা না কালো, সে হচ্ছে গিয়ে হিংস্র না শান্ত, সে ছটফটে না সে ব্যালেন্সড, এই সমস্ত বিষয় আমরা একটা মানুষের ক্ষেত্রে লগ্ন থেকে বিচার করব। সে ধৈর্যশীল, সে পড়াশোনায় ভালো, সে মেরিটোরিয়াস না সে গোদা, সমস্ত বিষয় আমরা লগ্ন থেকে পাবো। বাকি ঘরগুলো যে রেজাল্ট দেবে তার জন্য, পুরোপুরি সঠিক রেজাল্ট পাওয়ার জন্য লগ্নটা স্ট্রং হওয়া দরকার। লগ্ন যদি স্ট্রং না হয় সেই ক্ষেত্রে অন্যান্য ঘরগুলোর থেকে পরিপূর্ণ ফল লাভ করা সেইটা কিন্তু কঠিন হবে, আলটিমেটলি আমরা সেখান থেকে রেজাল্ট পাবো না। এরপরে চলে আসবো আমরা, লগ্ন থেকে আরেকটা জিনিস বিচার্য, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্ক বলতে এই জায়গাটা থেকে শুরু করে পেছনের দিকটা, পঞ্চ ইন্দ্রিয় এই মস্তিষ্কের মধ্যে পড়বে না, মস্তিষ্কের মধ্যে ঢুকবে না। লগ্নপতি বা 12টা ঘরের অধিপতি কোন ঘরে বসলে কি ফল দেবে, এগুলোর জন্য আমরা একটু ভিডিওগুলো দেখে নেবো অল্প অল্প করে। আর আপাতত আমরা এই টপিকের মধ্যে থাকি, আমাদের ভিডিওতে সমস্তটা রয়েছে, বেসিক্স অফ প্রেডিকশনে এই বিষয়গুলো রয়েছে, কোন অধিপতি কোন ঘরে থাকলে কি ফল দেবে, বেসিক্স অফ প্রেডিকশনে আমাদের যে 19×38টা ভিডিও আছে সব আছে এর মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসটা হচ্ছে এই জায়গাটা আমাদের সেকেন্ড হাউসের মধ্যে পড়বে, যার মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কেই আমরা পাবো। এইখান থেকে আমাদের কথন, এখান থেকে আমাদের দৃষ্টি, এখান থেকে আমাদের বাক্য, আমাদের ভাষা, আমাদের তোতলামি, সমস্ত কিছু বিচার্য। দ্বিতীয় ঘর থেকে আমাদের অর্থ বিচার্য,
দ্বিতীয় ঘর থেকে আমাদের রিলেশনশিপ, অর্থাৎ বিশেষ করে কুটুম্ব, বিবাহের ফলে সৃষ্ট রিলেশনশিপ, সেটা এখান থেকে বিচার্য দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয় ভাব থেকে আমাদের অস্থাবর সম্পত্তি, আমাদের ডকুমেন্টেশন, এই বিষয়গুলো দ্বিতীয় ভাব থেকে বিচার্য। আমাদের যত সার্টিফিকেট আছে সেটা পোস্ট অফিসের সার্টিফিকেটও হতে পারে, ঋষি বাড়ির সার্টিফিকেটও হতে পারে। একটা থেকে আপনার মনিটারি গেইন হতে পারে, আর একটা থেকে আপনার সোশ্যাল বা কালচারাল গেইন হতে পারে। সেই সমস্ত বিষয় দ্বিতীয় ভাব থেকে বিচার্য। চোখ, কান, নাক, মুখ, কথাবার্তা, জীব, সমস্ত কিছুই আমরা বিচার করব দ্বিতীয় ভাব থেকে। কত টাকা পয়সা জমাতে পারবেন, ব্যাংকের লোন আলটিমেটলি পাবেন কিনা, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ভাবটাকে লাগবে। এরপরে আমাদের হচ্ছে তৃতীয় ভাব। তৃতীয় ভাবের আমরা নাম দিচ্ছি হাউস অফ কমিউনিকেশন। এটাকে সহজ ভাব বা ভ্রাতৃভাব বলা হয়। এখান থেকে বিচার্য আমাদের উদ্যম, আমাদের কমিউনিকেটিভ স্কিল, অর্থাৎ আমরা একটা মানুষের কাছে নিজেকে কিভাবে মেলে দিতে পারবো, আমাদের ব্যক্তিত্বের একটা বড় অংশ বিচার্য তৃতীয় ভাব থেকে। ধৈর্যশীল হবে একটা মানুষ না বেজায় অলস হবে, সেই বিষয়টাও আমরা বিচার করব তৃতীয় ভাব থেকে। তৃতীয় ভাব থেকে আমরা বিচার করব স্বল্পকালীন ভ্রমণ। তৃতীয় ভাব থেকে আমরা বিচার করব বাড়ির থেকে সম্পর্ক ছিন্ন করবার প্রবণতা। তৃতীয় ভাব থেকে ভাই বোন বিচার করব। শরীরের অঙ্গের মধ্যে আমরা আমার ভিডিওটা কি দেখতে পাওয়া যাচ্ছে? আমাকে দেখতে পাওয়া যাচ্ছে? এবার লক্ষ্য করুন, এই যে হাত ছড়িয়ে দিলাম, হাতটা ছড়িয়ে দিলাম, এইবার এই দুটো হাতের এই যে বেল্ট, এই পুরো বেল্ট, এইটা হচ্ছে তৃতীয় ভাবের মধ্যে পড়বে। তাহলে আমাদের কণ্ঠ, থাইরয়েড গ্ল্যান্ড, আমাদের বাহু, বাহু মূল, আমাদের চেস্ট মানে বুকের উপরের অংশ, আমাদের শ্বাস প্রশ্বাস, এই সমস্ত বিষয় আমাদের তৃতীয় ভাব থেকে বিচার্য। এরপর জায়গাটা হচ্ছে এইটা, এই যে হাতটা স্ট্রেট করলাম, যতটা আপনি পাচ্ছেন এই সমস্তটাই। তো এইবার আমাদের চতুর্থ ভাব। চতুর্থ ভাব আমাদের প্রচুর বিষয়কে দেয়। প্রথমেই আমরা বলেছি হাউস অফ স্টেবিলিটি, আমার লগ্নের স্থিতিশীলতা, সেই বিষয়টাকে আমরা পাবো চতুর্থ ভাব থেকে। আমাদের মা হতে পারেন চতুর্থ ভাব, আমাদের ভূমি চতুর্থ ভাব, আমাদের গৃহ, আমাদের স্থাবর সম্পত্তি, বাহন, গাড়ি, সেটা আমাদের চতুর্থ ভাব। এই সমস্ত বিষয় আমরা চতুর্থ ভাব থেকে পাবো। তার সঙ্গে দুগ্ধ, সুখ, শান্তি, তৃপ্তি, গৃহ, বাস্তু, এই সমস্ত বিষয় আমরা চতুর্থ ভাব থেকে ক্যালকুলেট করব। শরীরের মধ্যে চতুর্থ ভাব হচ্ছে আমাদের হৃদয়, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের যে কার্যকারিতা, সেগুলো আমরা চতুর্থ ভাব থেকে বিচার করব। আর হৃৎপিণ্ডের গঠন, সেটা আমাদের চতুর্থ ভাবের সঙ্গে কানেক্টেড হবে। এবার হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাবে আমাদের বলেছি আমরা হাউস অফ ক্রিয়েশন। আমরা যা কিছু ক্রিয়েট করব, সন্তান, প্রেম, ভালোবাসা, নতুন কিছু করবার চেষ্টা, এই সমস্তই হচ্ছে পঞ্চম ভাব থেকে। মধ্যবর্তী বিদ্যা, অর্থাৎ মোটামুটি টিনেজ এডুকেশন, এটা আমরা পঞ্চম ভাব থেকে বিচার করব। মানে যে বয়সটা আমরা টিনেজের মধ্য দিয়ে রান করছি, 13 থেকে 19, তাহলে মোটামুটি 8 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত বা গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার পর্যন্ত আমরা টিনেজ এডুকেশন হিসেবে ট্রিট করব। সেটা আমরা পঞ্চম ভাব থেকে বিচার করব। এরপরে আমাদের পঞ্চম ভাব থেকে বিচার্য হচ্ছে আমাদের ডিজায়ার, আমরা কি কামনা করব, আমি কি চাইছি, একটা মানুষের পারফেকশন, সেটা পঞ্চম ভাব থেকে বিচার্য। এবার যখন কোনো একটা মানুষ, সে কিছু ক্রিয়েট করতে চাইছে, তখন আমাদের পঞ্চম ভাবকে লাগবে। কারণ পঞ্চম ভাব হচ্ছে আমাদের ডিজায়ার, আমাদের কামনা, আমাদের চাওয়া, আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা, এই সমস্ত বিষয় আমাদের পঞ্চম ভাব থেকে বিচার্য।
যে কোনো রকম সৃজনশীলতা পূর্ণ কাজ, যে কোনো ধরনের ক্রিয়েটিভ জব, সেখানে আমরা পঞ্চম ভাবকে নেব। ভালোবাসার জায়গায় হোক, সন্তান হোক, যাই হোক না কেন পঞ্চম ভাবটা লাগবে। এর সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব যদি পীড়িত থাকে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে ওই জুয়া বা অতিরিক্ত অর্থ উপার্জন, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যায়। এরপরে আমরা আসব ষষ্ঠ ভাব। আমাদের পরিশ্রম, আমাদের ক্ষমতা, আমাদের লড়াকু মানসিকতা, এই সমস্ত বিষয়ের সঙ্গে সঙ্গে আমাদের রোগ, যন্ত্রণা, দুঃখ, ক্লেশ, সমস্ত বিষয় আমরা ষষ্ঠ ভাব থেকে দেখব। ষষ্ঠ ভাব আমাদের এই বিষয়গুলোকে দেবে। তার সঙ্গে সঙ্গে এফর্ট, চেষ্টা, কম্পিটিশন, শত্রু, ব্যবহারকারী, সমস্ত বিষয় এগুলো আমরা পাবো সিক্স হাউস থেকে। একটা ছোট্ট ভুল হলো, ইউজার আমরা বিচার করব থার্ড হাউস থেকে। ইউজার আমাদের কাছে বিচার্য হচ্ছে, ইউজার মানে ব্যবহারকারী, সেটা থার্ড হাউস থেকে বিচার্য। তাহলে ঘরের ব্যবহারকারী মানে হচ্ছে চতুর্থের তৃতীয়, তাকে আমরা বিচার করব আমাদের ষষ্ঠ ভাব থেকে। মানে ঘর যে ব্যবহার করছে অর্থাৎ আমার ভাড়াটে, তাকে আমি বিচার করব সিক্স হাউস থেকে। যাই হোক, তারপরে আমাদের সপ্তম ভাব। সপ্তম ভাব হচ্ছে হাউস অফ ইন্টারাকশন, হাউস অফ পার্টনারশিপ। তাহলে আমার সঙ্গে আমার পারিপার্শ্বিক জগতের যে কানেক্টিভিটি, সেটাই আসবে আমার সপ্তম ভাব থেকে। এরপরে সপ্তম ভাব হচ্ছে আমার স্ত্রী। সপ্তম ভাব মহিলাদের ক্ষেত্রে স্বামী, স্বামীর স্বাস্থ্য, স্বামীর অ্যাপিয়ারেন্স, অ্যাটিটিউড, বিবাহিত জীবনের কোয়ালিটি, ব্যবসা ক্ষেত্র, ব্যবসায় পার্টনারশিপ হবে কিনা, এই সমস্ত বিষয় আমরা সেভেন্থ হাউস থেকে দেখব। একটা জিনিস আমরা মিস করেছি, আমাদের ফিফথ হাউস, পঞ্চম ভাব, সেইটা আমাদের হৃদয়, আমাদের হৃদয় থেকে পাকস্থলীর ঊর্ধ্বাংশ, লিভারের কিছু অংশ, সেটা পঞ্চম ভাব দেবে। পঞ্চম ভাব পিঠের দিকে শিরদাঁড়ার কিছু অংশ দেবে। ষষ্ঠ ভাব সেটা আমাদের পেটের মধ্যের অংশ, স্পেশালি আমাদের পাকস্থলীর নিচের অংশ, লিভার, কিডনি, গলব্লাডার, এই সমস্ত, প্যানক্রিয়াস, এই সমস্তটাই কিন্তু আমরা পাবো হচ্ছে সিক্স হাউসের মধ্যে। মেয়েদের ক্ষেত্রে পঞ্চম ভাব থেকে আমরা ওভারির কিছু অংশ জাজ করতে পারবো। ষষ্ঠ ভাব থেকে আমরা জাজ করব ইউটেরাস বা জরায়ু, জরায়ু কণ্ঠের আগ পর্যন্ত। যাদের মিউট করা নেই তাদেরকে একটু মিউট করতে হবে। দুজনের মিউট করা রয়েছে, দুজনের আনমিউট করা রয়েছে। মেঘা মাইতি মিউট করে দিচ্ছি, আপনি মিউট রাখুন। তো যাই হোক, ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাবটা হলো। এবার হচ্ছে গিয়ে সপ্তম ভাব। সপ্তম ভাব শরীরের মধ্যে অন্তর জননাঙ্গ দেবে পুরুষদের ক্ষেত্রে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে মূলত প্রোস্টেট গ্ল্যান্ড, তার সঙ্গে সঙ্গে ভাস ডিফারেন্স অর্থাৎ মূত্র জনন নালী, এই সমস্তগুলো সপ্তম ভাব থেকে আসবে। মেয়েদের ক্ষেত্রে জরায়ু কণ্ঠ এবং যোনিপথ, এইটা আসবে সপ্তম ভাব থেকে। এরপরে আমরা চলে আসব অষ্টম ভাব। অষ্টম ভাব ইন্ডিকেট করে আমাদের সাবকনশিয়াস মাইন্ড। অষ্টম ভাব আমাদের দেয় বেঁচে থাকার দিনকাল, কতদিন আমরা বাঁচব। অষ্টম ভাব আমাদের দেয় মৃত্যুর পথ, কিভাবে আমরা মৃত্যু আমাদের হবে। অষ্টম ভাব হঠাৎ দুর্ঘটনা। অষ্টম ভাব দেয় আমার সঙ্গে আমার প্রাচীন কোনো বংশগত ঐতিহ্য বা কোনো যেটাকে আমরা বলবো প্রাচীন কিছু প্রাপ্তি বা বংশগত সূত্রে কোনো প্রাপ্তি, বিশেষ কোনো ক্ষমতা, গুপ্ত বিদ্যা, যেগুলো এমন কোনো বিদ্যা যেগুলো আজ পর্যন্ত ছিল না, আপনি আবিষ্কার করলেন, মৌলিক গবেষণা, সেগুলো সবই আসবে অষ্টম ভাব থেকে। বহির জননাঙ্গ অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে যোনি, পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় এবং লিঙ্গ, এই সমস্তটাই আসবে অষ্টম ভাব থেকে। যদি আপনি দেখেন অষ্টম ভাবে একাধিক নেগেটিভ প্ল্যানেট রয়েছে, তাহলে আপনি বলতেই পারেন যে মূত্র নালীর পীড়া হওয়ার সম্ভাবনা থাকছে।
এরপর আমরা চলে আসবো নবম ভাব। নবম ভাবে আমরা পাবো পিতা। পিতা মানে যার থেকে আবার উৎপত্তি হয়েছে। এবার হতেই পারে আমার একজনের ঔরসে জন্ম হয়েছে, আর একজন আমাকে মানুষ করেছে। তাহলে যে লোকটা মানুষ করলো সে কিন্তু বিচার্য দশম ভাব থেকে। কনফিউশন আছে পিতা এবং পালনকর্তা এই বিষয় নিয়ে। তাহলে যে আপনাকে পালন করছে, আপনি যদি একটা অ্যাডপ্টেড চাইল্ড নিয়ে আসেন বাড়িতে, তাহলে সেই অ্যাডপ্টেড চাইল্ড তার কিন্তু আপনি বাবা নন, আপনার থেকে বা আপনি তার মা নন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার সেই বাচ্চাটার ক্ষেত্রে বাবার বিচার সেটা 9th হাউস থেকে হবে না। কিন্তু যার থেকে আপনার সৃষ্টি, যিনি আপনাকে ক্রিয়েট করেছেন, আমরা বলেছি পঞ্চম ভাব হচ্ছে হাউস অফ ক্রিয়েশন, মানে যার সাপেক্ষে পঞ্চম ভাব হচ্ছে আপনার লগ্ন। নবম ভাব থেকে পঞ্চম ভাবটা হচ্ছে আপনার লগ্ন। তাহলে এই যে ঘরটা, এই নবম ভাবটা সেটা হচ্ছে আপনার সৃষ্টিকর্তা, আপনার পিতা, যার শুক্রাণু থেকে আপনার জন্ম হয়েছে। তাহলে নবম ভাব পিতা, নবম ভাব ধর্ম, নবম ভাব উচ্চশিক্ষা, নবম ভাব গুরু। তাহলে নবম ভাব থেকে আমরা মোটামুটি এই বিষয়গুলো বিচার করব। আরো প্রচুর বিষয় আছে, সেগুলো রিলেটিভ, সেগুলোতে আমরা আসছি। এইবার দশম ভাব। দশম ভাব হচ্ছে মূলত আমার কর্মা, পেশা, যা করতে আমি এসছি। আরো বহু বিষয় বিচার্য দশম থেকে, সেটাতে আসছি। নবম ভাব থেকে আমরা বিচার করব আমাদের থাই, আমাদের কোমরের নিচের অংশ, হাঁটুর আগের অংশ। অষ্টম ভাব আমাদের মলদ্বার, অষ্টম ভাব আমাদের বস্তিদেশ অর্থাৎ নিতম্ব ইত্যাদি আমরা অষ্টম ভাব থেকে বিচার করব। এরপরে দশম ভাব আমাদের হাঁটু, মালাই চাকি। একাদশ ভাব ইন্ডিকেট করবে আমাদের সাফল্য, উন্নতি, সাকসেস, যাই বলি না কেন, যে কোনো রকম ডেভেলপমেন্ট, এগুলো সবই হচ্ছে একাদশ ভাব থেকে আসবে। আমার ইচ্ছা পূর্তি, সেগুলো আমরা একাদশ ভাব থেকে বিচার করব। আরো যে বিষয়গুলো সেগুলো হচ্ছে রিলেটিভ, সেগুলোতে আসছি। আর একাদশ ভাব দেবে আমার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত অংশ। দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়স্থান। দ্বাদশ ভাব থেকে আমরা আরেকটা জিনিস বিচার করি, সেটা হচ্ছে শয্যা সুখ। এবার এই শয্যা সুখ, একটা মানুষ ভালো করে ঘুমাতে পারে, সেটাও তার শয্যা সুখ। একটা মানুষ সে হচ্ছে গিয়ে ভালো করে যৌন ক্রিয়া করতে পারে, সেটাও তার শয্যা সুখ। এক্ষেত্রে দুটোকেই কিন্তু শয্যা সুখ হিসেবে ট্রিট করতে হবে। তাহলে 12টা ঘরের সিম্পল কারকত্ব আমরা বুঝতে পারলাম। এইবার এই 12টা ঘরের যে রিলেটেড কারকত্ব, সেটা আমাদেরকে বুঝতে হবে। কিরকম জিনিস? যেমন হচ্ছে গিয়ে বাবার চাকরি। যদি প্রশ্ন আসে বাবার চাকরি, তাহলে সেই ক্ষেত্রে চাকুরি, কর্ম বিচার্য হচ্ছে দশম ভাব থেকে। তাহলে বাবা বিচার্য হচ্ছে নবম ভাব থেকে। তাহলে নবমের দশম। তাহলে আমি আবার স্ক্রিনটা শেয়ার করি আপনাদের সঙ্গে। তাহলে আমার লগ্ন হচ্ছে এইটা, লগ্নটাকে গোল করে দিই। এটা হচ্ছে লগ্ন, গোল করে দিলাম, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তাহলে বাবা হচ্ছে নবম, নবম ভাব। তাহলে নবমের দশম। আমাদের জ্যোতিষে গুনতে হয় সবসময় যে ঘরটা থেকে গোনা হচ্ছে সেটাকে ইনক্লুড করে। তাহলে এখান থেকে যেই মাত্র আমরা দশমে যাব, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে বাবার কর্ম বিচার্য হচ্ছে ষষ্ঠ ভাব থেকে। তাহলে ষষ্ঠ ভাবে আমরা যা বিচার করেছিলাম তার সঙ্গে আরেকটা কারকত্ব অ্যাড হলো, সেটা হচ্ছে বাবার কর্ম। এইবার হচ্ছে আমাদের বিচার করতে হবে, আমার বউয়ের হাত পুড়ে গেছে, বউয়ের হাত পুড়ে গেছে বা স্বামীর হাতে টেনিস এলবো হয়েছে। তাহলে হাত মানে হচ্ছে তৃতীয়, তাহলে স্বামীর হাত, স্বামী হচ্ছেন সপ্তম, তাহলে সপ্তমের তৃতীয়। তাহলে সপ্তম গুনবো, প্রথমে সপ্তম, তাহলে সেই সপ্তমে চলে এসেছি। এবার হচ্ছে সপ্তমের তৃতীয়, তার মানে 7 থেকে 3 গুনবো, 1 2 3, মানে নবম ভাব।
তাহলে নবম ভাব থেকে বিচার্য হচ্ছে স্ত্রীর হাত। বোঝা গেল? এবার হচ্ছে আপনার বউ বা আপনার স্বামী ঠিক করেছে একটা গাড়ি কিনবে, আপনার স্বামী ঠিক করেছে একটা গাড়ি কিনবে, তাহলে সেই গাড়িটা আমরা বিচার করব কোথা থেকে? গাড়ি আমরা বলেছি চতুর্থ ভাব, তাহলে স্বামীর বাহন বা স্ত্রীর বাহন, এটা বিচার করবো কি করে? তাহলে স্বামী তার বাহন, তাহলে স্বামীর বাহন, তাহলে স্বামীর চতুর্থ, তাহলে এখান থেকে 4 গুনবো, 1 2 3 4, তাহলে ঘরটা কত নম্বর আসলো? সেটা হচ্ছে দশম ঘর। তাহলে স্বামীর বাহন বিচার্য হচ্ছে 10th হাউস থেকে, 10 নম্বর ঘর থেকে আমরা বিচার করব স্বামীর বাহন। পরিষ্কার হলো? এবার হচ্ছে বিচার করব আমি ঠাকুমার কান। আমার ঠাকুমার কানে হচ্ছে কি একটা সমস্যা হয়েছে, তাহলে ঠাকুমার কান বিচার করব। তাহলে ঠাকুমার কান কোত্থেকে বিচার করব? ঠাকুমাকে প্রথমে খুঁজতে হবে। তাহলে প্রথমে হচ্ছে বাবাকে খুঁজবো। তাহলে আমি, আমার বাবা, আমার নবম, বাবার মা, বাবার মা মানে নবমের চতুর্থ, তাহলে এখান থেকে 4 ঘর গুনবো, তাহলে বাবার মা তিনি হচ্ছেন আমার দ্বাদশ, তার কান তাহলে দ্বাদশের দ্বিতীয়, তাহলে ঠাকুমার কানের সমস্যা সেটা বিচার করতে হবে আমার লগ্ন থেকে। ঠাকুমার কানে কিছু প্রবলেম হচ্ছে কিনা সেটা যদি আমার প্রশ্ন হয়, তাহলে বিচার্য ভাব হচ্ছে লগ্ন ভাব। বাবা চাকরি করতে গেছে, বাবা চাকরি করে বাড়িতে ফিরছে, ফিরবার পথে বাবার পকেট মারা গেছে, তাহলে বাবার চুরি হয়েছে, বাবার পকেট মার হয়েছে, তাহলে চুরি বিচার্য হচ্ছে ষষ্ঠ ভাব থেকে। তাহলে বাবার পকেট মার হয়েছে কোথা থেকে বিচার হবে? নবমের ষষ্ঠ মানে আমার দ্বিতীয় ভাব থেকে। তাহলে যদি আমাকে বিচার করতে হয় বাবার পকেট মার হয়েছে, তাহলে বিচারের ঘর হচ্ছে নবমের ষষ্ঠ মানে আমার দ্বিতীয়। গুনে নিন, 1 2 3 4 5 6। তাহলে এই যে বিষয়টা ভাবের সঙ্গে ভাবের সম্পর্ক, এখান থেকে প্রচুরই বিষয় আমরা জানব। আপনার বন্ধু, বন্ধু হচ্ছে আমাদের বিচার্য চতুর্থ ভাব থেকে। তো আপনার বন্ধু সে হচ্ছে প্রেম করছে, আপনার বন্ধু প্রেম করছে, তাহলে আপনার বন্ধুর প্রেমিকা তাকে আমরা বিচার করব কোত্থেকে? বন্ধু হচ্ছে চতুর্থ ভাব, এই হলো আমার বন্ধু, তাহলে বন্ধুর প্রেমিকা মানে হচ্ছে চতুর্থের পঞ্চম, তাকে আমরা বিচার করব অষ্টম ভাব থেকে। তার সঙ্গে বন্ধুর প্রেমিকার সঙ্গে আমার রিলেশনশিপ বা আমার কেমন তার সঙ্গে চলবে সেগুলো আমাকে বিচার করতে হবে অষ্টম ভাব থেকে। এবার বলছেন সৌম্যব্রত বাবু বড় জেঠুর মেজ ছেলে, তাহলে বড় জেঠুর মেজ ছেলে, সুন্দর। তাহলে আমরা প্রথমে বাবাকে খুঁজে বার করি, বাবা যদি না থাকে তাহলে বাবা না থাকলে জেঠুর ব্যাপারটা নেই, তাহলে বাবাকে আমরা পেলাম। এবার একটা ছোট্ট ক্যালকুলেশন আছে, বাবার ঠিক আগের ভাই, বাবার ঠিক আগের যদি ভাই হয় তাহলে 7th, তার আগের ভাই তাহলে পঞ্চম, তার আগের ভাই 3rd, এইভাবে কোন জেঠু সেইটাকে খুঁজে বার করতে হবে। যদি বাবার আগের আগের ভাই হয় তাহলে আবার এই ঘরটা। এবার তার মেজ ছেলে, তাহলে মেজ ছেলে, তাহলে তার একটা প্রথম ছেলে হবে, বড় ছেলে হলে পরেই তো মেজ ছেলেতে আসবো, তাহলে তার এখান থেকে 5 থেকে তার 5 গুনবো, তারপরে 1 2 3 4 5, তাহলে এই ঘরটা হলো বড় জেঠুর বড় ছেলে, সরি এই জেঠুর বড় ছেলে, এটা বড় জেঠু নাও হতে পারে, তার আগে আরো জেঠু থাকতে পারে, তাহলে এই যে জেঠু, তাহলে এটাকে আমরা একটু লিখে দিই জেঠু, এই যে জেঠু তার যে প্রথম ছেলে, এটা হচ্ছে প্রথম ছেলে, প্রথম বাচ্চা, তাহলে এই বাচ্চাটার ভাই বা বোন হবে পরের ছেলে মেয়েটা, তাহলে মেজটা যেটা হবে সেটা এখান থেকে বিচার্য, পরের ভাইটা ভুল করলাম, 9
10, 11 তৃতীয় ঘর এখান থেকে, তাহলে এটা হচ্ছে নেক্সট চাইল্ড। ব্যাস, তাহলে আমাদের এই জেঠুর, এটা কত নম্বর জেঠু বলতে পারবো না, এটা হচ্ছে বাবার আগের আগের ভাই। এই জেঠুর মেজো ছেলে, তাকে আমরা বিচার করব 11 নম্বর ঘর থেকে। ব্যাস, পরিষ্কার। তাহলে এবার আজকে আমাদের জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনাটা বেশ জটিলতার দিকে গেল। তাহলে এইবার আমরা আমাদের আজকের যে পাঠ্য বিষয়, যেটা আমাদের পড়ার ছিল, একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। ওই হ্যাঁ, জেঠুর যে ছেলের রিলেশনটা বললেন, ওটা আরেকবার একটু বলুন স্যার। হ্যাঁ বলবো তো, আমি আজকের একটু শেষ করে নিই। তাহলে আমাদের যে আজকের পাঠ্য বিষয়, যতটুকু আমার পড়াবার কথা, আমি যেটা পড়াবো বলে বসেছিলাম, সেটা আমাদের শেষ হয়েছে। এবার আমরা কিছু প্রশ্ন আপনাদের দিক থেকে যেগুলো আসবে সেগুলো সলভ করব। তাহলে এবারে আর কি একটু সৌম্যব্রত বাবুর ব্যাপারটা একটু ডিসকাস করি। তাহলে প্রথম যেটা, সেটা হচ্ছে আমি যত ক্যালকুলেশন হবে সব আমার রেসপেক্টে। তাহলে এটা হচ্ছে আমি। এবার হচ্ছে আমার বাবা, তাহলে বাবার জায়গাটাকে একটু লিখি, এটা হচ্ছে আমার বাবা, ফাদার। আচ্ছা, বাকিদেরকে একটু মিউট করতে হবে, মৌসুমী ম্যাডাম। এবার হচ্ছে বাবার আগের ভাই, তাহলে প্রিভিয়াস ব্রাদার লিখি, তাহলে ছোট জেঠু, এটাকে লিখি ছোট জেঠু। তার ঠিক আগের আগের ঘরটা, এটা হচ্ছে ছোট জেঠুর আগের জেঠু, তাহলে এটাকে লিখি আগের জেঠু। তার আগের আগের ঘর, সেটা হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে তার আগের জেঠু। হয়ে গেল। তাহলে এবার কোন জেঠুকে নিয়ে আমরা ডিসকাস করছি সেইটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা ছোট জেঠুর আগের জেঠুকে নিয়ে করছি। তাহলে এই সন্তানটা প্রথমে হচ্ছে এর ভাই এ, তার ভাই এ, তার ভাই এ, এইভাবে বাবা এসছে। বাবার পরে যদি কেউ হয় কাকু, তাহলে সে নবমের পরে একাদশে চলে আসবে। কাকু যখন হবে বাবার পরের ভাই, তাহলে বাবার 3 নম্বর ঘর, বা পিসি, ছোট পিসি, তাহলে বাবার 3 নম্বর ঘর, এই ঘরটাতে চলে আসবে। পরিষ্কার। এইবার এর ছেলে কোন জেঠু, সেইটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করবার পরে তখন হচ্ছে গিয়ে কোন ছেলে, সেইটাকে আমরা নেব। তাহলে যে জেঠু সেটাকে ধরে নিলাম, ধরে নিচ্ছি এটা হচ্ছে আগের জেঠু, মানে বাবার ছোট জেঠুর তার আগের জেঠু। ঠিক আছে। এইবার এর যে প্রথম সন্তান, সেই প্রথম সন্তান, এর প্রথম সন্তান হলে এর পঞ্চম, যদি এর প্রথম সন্তান হয় তাহলে এর পঞ্চম। তাহলে যদি ছোট জেঠুর প্রথম ছেলে, তাহলে সেটা হচ্ছে এই ঘর থেকে 5 নম্বর, 7, 8, 9, 10, 11। তাহলে ছোট জেঠুর প্রথম ছেলে, সে হচ্ছে আমার এই ঘরটা 11 নম্বর ঘর থেকে বিচার্য। যেটা আমার 11 নম্বর ঘর, সেটাই আমার ছোট জেঠুর প্রথম ছেলের ঘর। তাহলে ছোট জেঠুর দ্বিতীয় ছেলে, তাহলে এর পরের ভাই, তাহলে সেটা বিচার্য হচ্ছে আমার লগ্ন থেকে। তারপরের ভাই তৃতীয় ছেলে, তাহলে লগ্ন থেকে আবার 2 ঘর পরে, তাহলে আমার এটা থার্ড হাউস থেকে বিচার্য। তাহলে এইভাবে আমাদের রিলেশনশিপ গুলো বানাতে হবে। এর যদি ছেলে হয়, এই লোকটার যদি ছেলে হয়, তাহলে এই লোকটার যে ছেলে, সে এখান থেকে পঞ্চম, মানে সেই ছোট জেঠুর ঘরে এসে উপস্থিত হলাম। এইখান থেকে হচ্ছে আমাদের বিষয়গুলো বিচার করতে হবে। ব্যাপারটা কনফিউজিং, কিন্তু তাহলে সলিউশন আছে। স্যার একটু মামা বাড়িতে যদি বলেন। তাহলে আপনারা এক এক করে না লিখবেন, নইলে পরেই হচ্ছে গিয়ে সব গন্ডগোল হয়ে যাবে। আর ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন এসছে, একটুখানি দেখে নিয়ে তারপরে আসছি। ছোট ননদের বড় ছেলে, আচ্ছা, তারপরে মামা বাড়িতে আসছি। তাহলে ছোট ননদ, ননদ জিনিসটা কি? স্বামীর বোন।
তাহলে এবার প্রথমে স্বামীটাকে খুঁজতে হবে। তাহলে স্বামী হচ্ছে সপ্তম, খুঁজে বার করে ফেললাম, 7th হাউসে স্বামী। এবার তার বোন বা তার ভাই সেটা হচ্ছে 3 নম্বর 3 নম্বর করে যাবে। তাহলে কোন কোন ঘরে পড়ছেন তারা সেটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, তাহলে এখান থেকে প্রথম যে ননদ সে হচ্ছে 9 এই ঘরটা, দ্বিতীয় যে ননদ সে একাদশ, তৃতীয় যে ননদ বা দেওর সে লগ্ন। এবার আপনাকে খুঁজে বার করতে হবে কোন মানুষটা এটা। যদি দেখা যায় হাজবেন্ডের জাস্ট পরের জন তাহলে পরে 9 থেকে বিচার্য, পরের পরের জন একাদশ থেকে বিচার্য, তারপরের জন লগ্ন থেকে বিচার্য, এইভাবে খুঁজে বার করতে হবে। এবার সেই ননদটাকে খুঁজে বার করার পরে তার যে ছেলে সেটা হচ্ছে প্রথম সন্তান, তার পঞ্চম। তাহলে এইখানটাতে আপনার ননদ যদি হয় পরের ননদটাই, ধরে নিচ্ছি এটাই আপনার ননদ, তাহলে এর প্রথম সন্তান বিচার্য আপনার লগ্ন থেকে, দ্বিতীয় সন্তান বিচার্য আপনার তৃতীয় ভাব থেকে, তৃতীয় সন্তান বিচার্য আপনার পঞ্চম ভাব থেকে, এইভাবে হচ্ছে হবে। এবার হচ্ছে মামা বাড়ি। এবার এই ক্ষেত্রে বিষয়গুলো ভীষণ রকম ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে ধরুন কারোর ক্ষেত্রে মামা বাড়িটা মামা বাড়ি, কিন্তু বাড়িটার ওনার সে হচ্ছে দিদা অথবা দাদু, মানে বাড়িটার যে মালিকানা বা বাড়িটার যে সত্ত্ব ভোগ করছেন তিনি হচ্ছেন দাদু অথবা দিদা, এরকম কেউ। সেই ক্ষেত্রে তার বাড়িটাকে খুঁজে বার করতে হবে। তাহলে কিভাবে বার করব? ধরে নিচ্ছি মায়ের মায়ের বাড়ি, তাহলে মায়ের মা, তাহলে বাড়িটা কে অকুপাই করছে অ্যাট প্রেজেন্ট সেইটাকে খুঁজে বার করতে হবে। তাহলে সেলফ এখান থেকে মা হচ্ছে এই ঘরটা, চতুর্থ হচ্ছে মা, মায়ের বাড়ি চতুর্থের চতুর্থ সপ্তম। যদি দিদার বাড়ি হয় তাহলে মায়ের মা হচ্ছে 7th, মায়ের মা সেটা হচ্ছে 7th। এবার 7th এর বাড়ি, তাহলে বাড়ি মানে হচ্ছে 4th, তাহলে 7th এর 4th বাড়ি হচ্ছে 10th। তাহলে এখান থেকে আসবে। একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে আশা করছিলাম, তো যদিও আজকে উত্তর দেব না, বলে দেওয়ার পরে করতে পারেন। সেইটা হচ্ছে আমার সপ্তম মানে আমার স্পাউস, আমার স্বামী, আমার স্ত্রী, সেই মানুষটাকেও আমি 7 নম্বর ঘর থেকে বিচার করছি। তাহলে এটা হচ্ছে আমার হাজবেন্ড অর ওয়াইফ। এখান থেকে আমি বিচার করছি আমার দিদাকে। তাহলে হাজবেন্ড ওয়াইফের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে সাপ আর বেজির সম্পর্ক, কিন্তু দিদার সঙ্গে সম্পর্কটা ভীষণ ভালো সম্পর্ক। তাহলে এই রকম সাংঘাতিক ব্যাপার, মানে অমিল হচ্ছে কেন? দুটোই তো সপ্তম ভাব থেকে বিচার্য। দিদাকেও আমরা বিচার করব সপ্তম ভাব থেকে, হাজবেন্ড বা ওয়াইফ তাকেও আমরা বিচার করব সপ্তম ভাব থেকে। দিদা তো সারা জীবন ধরেই ভালোবেসে গেল, 2-4টে রেয়ার কেস ছাড়া। আর হাজবেন্ড ওয়াইফের মধ্যে এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধের সম্পর্ক। তাহলে এই ব্যাপারটা, এই কনফিউশনটা কেন, এইটা আপনারা ভাববেন, এটা আমরা পরের দিন বলবো। আজকে আপনাদের যার যা প্রশ্ন সেগুলো আপনারা একটু শেয়ার করুন, আর আমি আমার যে শেয়ার সেটা অফ করছি। সুকান্ত বণিক বলছেন দাদার ছেলে, দাদা হচ্ছেন আমার একাদশ। তাহলে একাদশের পঞ্চম, দাদার প্রথম সন্তান তৃতীয়, দাদার দ্বিতীয় সন্তান তৃতীয় মানে পঞ্চম, তো এইভাবে বিচার হবে। দাদা হচ্ছে একাদশ, ভাই হচ্ছে তৃতীয়। দাদার ভাই মানে হচ্ছে আমি হচ্ছি একাদশের তৃতীয়। তাহলে আমার আগের আগের দাদা, তাকে বিচার করব কোথা থেকে? একাদশের একাদশ মানে নবম ভাব থেকে। স্যার, হ্যাঁ বলুন। বলছিলাম আজকে আমরা যেটা পড়াশোনা করছি আর কি,
সেটা মানে যারা সবাই নতুন নতুন আছে তাদের জন্য বলছি আর কি। সেটা হচ্ছে আপনার যে জিরো লেভেল যে অ্যাস্ট্রোলজি আছে তার 16 নম্বর চ্যাপ্টার, মানে 16 নম্বর ভিডিওটা পুরোটাই কভার করছে। 16 নম্বর ভিডিওটা যদি সবাই দেখে, ভালো করে দেখে, তাহলে এটা পুরোটাই কভার হয়ে যাবে আপনি। জিরো লেভেলের না, জিরো লেভেলের 16 নম্বর ভিডিওটা, এটা 16 চ্যাপ্টার 16, মানে আমি চ্যাপ্টার বলে লিখেছিলাম, 16 নম্বর ভিডিওটা আমার কাছে লেখা আছে। তাহলে সবাই 16 নম্বর ভিডিওটা একবার দেখে নিতে পারেন, তাহলে পরে মোটামুটি ঠিকঠাক হবে। আচ্ছা, ডিগ্রিটাতে আমরা আবার শেয়ার করলাম আপনাকে। হ্যাঁ একদম খুব ভালো। তো ডিগ্রিটাতে আমরা আরেকবার আসবো, তাহলে ডিগ্রিটার জন্য আমাকে আরেকবার স্ক্রিনটা শেয়ার করতে হবে। স্ক্রিনটার যা হালত হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে চেষ্টা করি। ধরে নিচ্ছি কারোর একজনের লগ্ন হচ্ছে মকর লগ্ন, তাহলে মকর লগ্নটা তো, লগ্ন তো একটা বিন্দু, তাহলে এই বিন্দুটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে রাশিচক্রের কোন জায়গাতে এই বিন্দুটা পড়েছে। তো এই রাশিচক্রে ধরে নিচ্ছি আমরা এই ডিগ্রিটা পড়েছে 12 ডিগ্রিতে, তাহলে এই 12 ডিগ্রিটা থেকে লগ্ন বিন্দু আমাদের কত পর্যন্ত আর কত ডিগ্রির মধ্যে গ্রহ থাকলে আমরা বলবো যে এই গ্রহটা লগ্নে আছে। তাহলে 12 ডিগ্রির আগের 15 ডিগ্রি আর 12 ডিগ্রির পরের 15 ডিগ্রি, এটা 12 না হয়ে 19 থাকতে পারতো। তাহলে 19-এর আগের 15 ডিগ্রি মানে হচ্ছে এটা শুরু হচ্ছে 4 ডিগ্রি থেকে, আর 19-এর পরের 15 ডিগ্রি মানে হচ্ছে এটা পরের ঘরে, মানে এখানে পাচ্ছে 11 ডিগ্রি আর পরের ঘরের 4 ডিগ্রি পর্যন্ত। তাহলে এই 4 ডিগ্রি থেকে 4 ডিগ্রি এই পুরো স্প্যানটা, এই জায়গাটা নিয়ে লগ্নটা বিস্তৃত, মানে এখান থেকে শুরু করে এই পুরোটা নিয়েই লগ্নটার বিস্তার। তাহলে এই এই বিস্তারটা প্রত্যেকটা ভাবের ক্ষেত্রে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করবার পরে তারপরে হচ্ছে আমরা বুঝতে পারবো কোন গ্রহটা কোন ভাবের মধ্যে রয়েছে, এবং তারপরেই কিন্তু আমাদের পারফেক্ট প্রেডিকশন আসবে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে কোনো অ্যাডপ্টেড চাইল্ডের চার্ট দেখে তার বাবা বা মায়ের বিচার কিভাবে করব। ওই 10ম ভাব থেকে বিচার করব। আমরা 10th হাউসকে ধরবো যারা পালক, আর মাকে কিন্তু এক্ষেত্রে আমরা 4th হাউস থেকেই ধরি। ছাত্রছাত্রী আমরা 5ম ভাব থেকে বিচার করব, আর ছাত্রছাত্রী আমাদের বুধ এবং চন্দ্র এই দুটো গ্রহের অবস্থান থেকেও আমরা বিচার করব। লগ্ন দুটো রাশিতেই থাকলে কি দুটোরই কিছু ফল দেবে? পুরো ভুল কনসেপ্টে হাঁটছেন। লগ্ন একটা রাশিতেই থাকবে, লগ্ন আর লগ্ন ভাব এই দুটোকে আলাদা করতে হবে। লগ্ন স্ফুট আর লগ্ন ভাবের বিস্তার এই দুটোকে আলাদা করতে হবে। লগ্ন যদি মকরে 19 ডিগ্রিতে থাকে, এখানে যেটা রয়েছে, এখানে মকরে 19 ডিগ্রিতে রয়েছে, 4 ডিগ্রি থেকে কুম্ভের 4 ডিগ্রি পর্যন্ত লগ্নের বিস্তার। তার মানে এই 4 ডিগ্রির মধ্যে কোনো গ্রহ থাকলে সে লগ্নকে প্রভাবিত করবে, সে দ্বিতীয় ভাবকেও প্রভাবিত করবে, কিন্তু দ্বিতীয় ভাবের তুলনায় লগ্নকে প্রভাবিত করবে বেশি। এইটা কিন্তু বুঝতে হবে। লগ্ন এখানে 4 ডিগ্রিতে নয়, লগ্ন রয়েছে 19 ডিগ্রিতে, কিন্তু লগ্নের বিস্তার, লগ্নের অবস্থিতি সেইটা হচ্ছে 4 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত। মামা বাড়ি যদি 6 নম্বর ঘর হয়, তাহলে মামা বাড়ি থেকে সম্পত্তি পাবো 6, 11, 8 এমন কিছু, একদম ঠিকঠাক এমন কিছু। আচ্ছা, এরপরে হচ্ছে সন্তান ভালো হবে না খারাপ হবে কিভাবে বিচার করব। দেখুন, এই বিচার আজকে আমরা শিখতে পারবো না, এর জন্য আমাদেরকে আরেকটু সময় নিতে হবে। আমাদের বোধহয় একটা চাইল্ড অ্যান্ড ইস্যু বলে আমি একটা রেখেছি এই টপিক লিস্টের মধ্যে, মানে অনেক দেরিতে
বিএটি এর পরে বোধহয় চাইল্ড অ্যান্ড ইস্যু নিয়ে একটা আছে, ম্যারেজ, মেডিকেল অ্যাস্ট্রোলজি, চাইল্ড অ্যান্ড ইস্যু, এটাকে আমরা রেখেছি 96 নম্বর ক্লাসে। তো তার আগে কিছুটা বুঝতে পারবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে একটু অত সহজ, মানে যেটা আমরা করলাম যে কিভাবে ভাব বিচার করব তাতে আপনারা বুঝতে পারবেন, কিন্তু সেটা রয়েছে আমাদের অনেকটাই পরে। তো তাড়াহুড়ো করলে আর কি হবে না, তাড়াহুড়ো করলে আপনার কাছে মেটেরিয়াল আছে, মেটেরিয়ালটা একটুখানি দেখে নিতে হবে। স্যার শ্বশুর শাশুড়ি আর আমার টিচার এরা খুব ডিস্টার্ব করছে নাকি? আচ্ছা, শ্বশুর মশাই তিনি হচ্ছেন, শ্বশুর মশাই হচ্ছেন সপ্তমের নবম। তো সপ্তমের নবম মানে হচ্ছে আমার তৃতীয় ভাব, আর শাশুড়ি হচ্ছেন সপ্তমের চতুর্থ মানে আমার দশম ভাব। আর আমাদের টিচার, গুরু, শিক্ষক, তাকে আমরা জেনারেলি বিচার করব আমাদের 9th হাউস থেকে, তিনি যদি গুরু হয়ে থাকেন। আচ্ছা, আমার দাদার যমজ ছেলে হলে তাদের সাথে আমার যমজ ছেলের আমার সাথে কি যমজ ছেলের সম্পর্ক তফাৎ হবে? তফাৎ হবে মানে সেটা আবার কিরকম ব্যাপার? আচ্ছা, যমজ ছেলের বিচারের জন্য আমরা D60 কুণ্ডলী দেখব, তাছাড়াও একটাকে বড় একটাকে ছোট দেখতে হবে, আর সম্পর্ক হবে ভাইপো, কাকা আর ভাইপোর সম্পর্ক। দাদাকে খুঁজে বার করতে হবে, তারপরে দাদার প্রথম সন্তান যে প্রথম ভূমিষ্ঠ হলো, যে পরে ভূমিষ্ঠ হলো তাকে আমরা ধরবো দ্বিতীয় সন্তান। প্রতিবেশী বিচার্য হচ্ছে চতুর্থ ভাব থেকে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে আপনার রিলেশনশিপ এইটা আপনি পাবেন তৃতীয় এবং ষষ্ঠ ভাব থেকে। এইখানে একটা গন্ডগোল আছে, এইটা আমরা প্রতিবেশী নিয়ে বিচার করব যখন বাড়ি নিয়ে বিচার করব তখন এটাতে আমরা আসব। প্রতিবেশীর সঙ্গে ইন জেনারেল আমাদের সবসময় সম্পর্ক ভালো হয় না, তো এই কারণে প্রতিবেশীকে চতুর্থ থেকেও যেমন আমরা বিচার করব, তেমনি তৃতীয় এবং ষষ্ঠ থেকেও প্রতিবেশীর রিটার্ন, প্রতিবেশীর ফিডব্যাক আমরা পাবো। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা জানতে পারলাম। একটা জিনিস আমাদের বাকি রয়েছে, সেটা একটুখানি শেয়ার করব, করে তারপরে আমরা বন্ধ করব। আচ্ছা, এবার এই যে ভাবের ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশনটা হয় একটু দেখুন। চতুর্থের পঞ্চম ভাব, যদি চতুর্থের পঞ্চম ক্যালকুলেট করব কিভাবে দেখুন, 4 + 5, চতুর্থের পঞ্চম যদি আমি ক্যালকুলেট করি 4 + 5 - 1, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 8 হলো। তাহলে এক্ষেত্রে আমরা 1 বাদ দিলাম। এবার যদি বলে বাবার কর্ম নবমের দশম, তাহলে নবমের দশম 9 + 8 10 ইকুয়ালস টু হচ্ছে 19। তাহলে পুরো রাশিচক্রটাকে একবার প্রদক্ষিণ করেছি, পুরো রাশিচক্রতে 12টা ঘর আছে, তাহলে -12, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 13 না, কি হলো কেসটা? হ্যাঁ, ইকুয়ালস টু হচ্ছে 7। এইবার এই 7-এর থেকে 1 বাদ দেবেন, তার মানে হচ্ছে ইকুয়ালস টু 6। যোগফলের থেকে 1 বাদ, এইটা হচ্ছে আমাদের থিম, কিন্তু যখন পুরো রাশিচক্রটা একবার ঘুরলো তখন আপনাকে 12 বাদ দিতে হবে, কারণ 12টাই তো ম্যাক্সিমাম ঘর। তাহলে রাশিচক্র থেকে 12 বাদ দেওয়ার পরে রেজাল্ট আসলো 7, তার থেকে আপনি 1 বাদ দেবেন। এ বাবা, আমি তো ভুল করেছি, 7-এর থেকে 1 বাদ দিলে 6 হবে। এইটা হচ্ছে ছোটবেলায় অঙ্ক না করার ফল। দেখেছেন কি অবস্থা, যোগ বিয়োগে ভুল হচ্ছে, ছি ছি।
তাহলে এবার যদি আমাকে বলে যে আমার মেয়ের মেয়ে, মেয়ে হচ্ছে পঞ্চম তার মেয়ে, তাহলে মেয়ে মানে হচ্ছে পঞ্চম তার মেয়ে +5, তাহলে তার থেকে আমরা -1, মানে মেয়ের মেয়ে হচ্ছে তাহলে হলো 9th। এবার যদি প্রশ্ন করে, খুব ভালো করে লক্ষ্য করুন, কতগুলো ইভেন্ট হলো এখানে? দুটো ইভেন্ট, তাই একবার দিচ্ছি। মেয়ের মেয়ের এডুকেশন, তাহলে মেয়ের মেয়ে 5, সরি মেয়ে হলো 5, তার মেয়ে +5, তার এডুকেশন তার চতুর্থ মানে 4th। তাহলে এবারে ইভেন্ট হলো কটা? মেয়ের মেয়ে তার সঙ্গে আরেকটা, তাহলে দুটো ইভেন্ট, তাহলে এখানে 5 আর 5 10 আর 4 14, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 14, তাই তো? তাহলে এখানে প্রথমে আপনাকে কত বাদ দিতে হবে? বাদ দিতে হবে 12। বাদ দিলে আসলো 2, মানে এটা হচ্ছে দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘর থেকে বিচার্য। তাহলে এইবার দ্বিতীয় ঘর থেকে বিচার্য, কিন্তু এখান থেকে আমাকে আরো 2 বাদ দিতে হবে। এবার এখান থেকে যদি আমি বাদ দিই 2, তাহলে এটা হবে আমার 0। 0 মানে হচ্ছে 1 হচ্ছে লগ্ন, তাহলে লগ্নের আগের ঘর। 2 কেন বাদ দিলাম? কারণ এখানে হচ্ছে দুটো ইভেন্ট আছে। দুটো ইভেন্ট কি কি? একটা হচ্ছে মেয়ে, মেয়ে হচ্ছে প্রথম ইভেন্ট, মেয়ে হচ্ছে প্রথম ইভেন্ট, মেয়ের মেয়ের এডুকেশন তার এডুকেশন সেটা হচ্ছে আরেকটা ইভেন্ট। তাহলে যেহেতু 12 অতিক্রম করেছে তাই আমরা বাদ দিলাম 12, তারপরে দুটো ইভেন্টের জন্য 2 বাদ দিলাম। এবার যদি বলে যে ভাইয়ের ছেলের টাকা, তাহলে ভাই কত? ভাই হচ্ছে 3, তার ছেলে কত? 5, তার টাকা কত? 2, তাহলে এখানে কত এলো? এখানে এলো আবার 10, তাহলে এখানে এলো 10। 10-এর থেকে আমি কি করব? কত বাদ দেব? 10-এর থেকে 2 বাদ দেব, কারণ দুটো ইভেন্ট। 2 বাদ দিলে আমার রেজাল্ট হবে আমার 8। তাহলে ভাইয়ের ছেলের অর্থ সেটা বিচার করার জন্য অষ্টম ঘরে যেতে হবে। এই ক্যালকুলেশনটা কি বুঝতে পারলেন? এবার একটা প্রশ্ন একজন করেছেন, এ 1 কেন বাদ হবে? তো আমরা তো একই ঘর গুনছি দুবার। চতুর্থ ঘর মানে হচ্ছে আমার মা, মায়ের ছেলে না কি দিয়ে প্রেডিকশন করেছিলাম, মায়ের পঞ্চম না বন্ধুর ছেলে, ধরে নিচ্ছি 4-এর 5, তাহলে বন্ধু 4, 4টাকে নিয়েই তো 5 গুনছি, তাহলে 4টা দুবার হয়ে গেল, তাই জন্য আমাদের 1 বাদ দিতে হচ্ছে। যতগুলো ইভেন্ট আমরা তত বাদ দেব। তো এটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে, এইটা মাথায় রেখে আপনারা ভাবগুলোর রিলেশনশিপ তৈরি করতে পারবেন। অল্প স্বল্প বিদ্যায় যতটুকু জানি চেষ্টা করব আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবার, যাতে করে আপনাদের মধ্য থেকে বেশ কিছু ভবিষ্যতে ভালো অ্যাস্ট্রোলজার আসেন। এবার আমরা যে ক্ষেত্রে বারংবার বছরের পর বছর চেষ্টা করে যতটুকু অর্জন করতে পেরেছি, আমাদের তো টিচাররা কিছু শেখাতে চাইতেন না, তো আমরা আর কি চেষ্টা করব যে আপনাদেরকে ম্যাক্সিমামটাই দেবার। স্যার, হ্যাঁ স্যার। স্যার বলছি 5 + 5 + 4 করেছেন, ওইটা 4 এর জায়গায় যদি 2 হতো তাহলে 14 এর জায়গায় তাহলে 12 হতো। তাহলে এটা হচ্ছে 5 + 5 + 2, তাহলে আমরা করে দিচ্ছি 5 + 5 + 2, 5 + 5 + 2, মানে হচ্ছে মেয়ের মেয়ের অর্থ, মানে আমার মেয়ে তার মেয়ে তার টাকা, তাই তো? তাহলে 5 5 10, তার সঙ্গে 2 যোগ করে হচ্ছে 12,
ইকুয়ালস টু হচ্ছে 12, তাহলে মাইনাস করব কত 2, আচ্ছা তাহলে হচ্ছে কি আমার 10। তাহলে আমার মেয়ে 5 নম্বর, তার মেয়ে 9 নম্বর, তার টাকা পরের ঘর, মানে হচ্ছে 10 নম্বর। পরিষ্কার? মানে 12-র উপর হলেই তাহলে তখন হ্যাঁ, ক্যালকুলেশনটা 12 ওই। পরে হলে আমরা হচ্ছে গিয়ে মাইনাস করব। আচ্ছা আচ্ছা, এবার বোঝা গেছে। এইবার ঘটনাটা হচ্ছে আমাদের যদি 3টে ইভেন্ট হয় তাহলে তো 2 মাইনাস করতে হবে, তাই না? এবার যদি 13 হয়, 5 প্লাস 5 প্লাস 3 হয়, হতেই পারে এটা 3, 5 প্লাস 5 প্লাস 3, তাহলে এটা হচ্ছে 5 প্লাস 5 প্লাস 3। এবার এই ক্ষেত্রে ইকুয়ালস টু হচ্ছে 13। তাহলে এবার এখান থেকে যদি আমরা 12 বাদ দিয়ে হিসেব করি, 12 বাদ দিয়ে হিসেব করতেই পারি, তাহলে আমাদের আনসারটা আসবে মাইনাসে। কিন্তু এক্ষেত্রে আমরা 12 না বাদ দিয়ে যদি -2 করে দিই, তাহলে আমাদের রেজাল্টটা হবে 11, মানে হচ্ছে একাদশ ঘর। বুঝা গেল? আর যদি আমরা এখান থেকে আগে 12 মাইনাস করে 2 মাইনাস করতাম, তাহলে আমাদের আসতো -1, তাহলে সেই ক্ষেত্রে -1 মানেও হচ্ছে গিয়ে 11 নম্বর ঘর। স্যার হ্যাঁ বলছি স্যার, যদি একটা ধরুন স্যাম্পল একটা ওই ছক নিলাম রাশি চক্রে দিয়ে, সেখান থেকে যদি স্যার হিসাব করি যে 5-এর 5 তার 2, তাহলে তো স্যার কোনো মাইনাস করার প্রয়োজনই আসছে না, সরাসরি বেরিয়ে। না না না, কিন্তু তাহলে বারবার গুনতে হবে। হ্যাঁ স্যার, মানে স্যার দেখুন 5 তার 5 তার 2 দশমই আসছে, দশমী আসবে। হ্যাঁ, যার যেটা সুবিধা হবে আমরা সেই প্রসেস ফলো করব। স্যার একটা প্রশ্ন ছিল। শুনে ফেলি। বলছি স্যার, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব ও দ্বাদশ ভাবে যে কোনো প্ল্যানেটই যদি বসে, তাহলে কি স্যার অশুভ ফল দেবে? না স্যার এটা একটু বুঝিয়ে দিন। না, এটা তো আজকে বোঝানোর টপিক নয়। কোথা থেকে দেখা হয়? আচ্ছা, আমাদের অ্যাস্ট্রোলজি আমরা বিচার করব। আমি এটা এই দুস্থান নিয়ে ডিসকাস করব, কিন্তু এই দুস্থান কখন ভালো ফল কখন খারাপ ফল এটা একটা লম্বা চড়া ব্যাপার। এইটাতে একটু টাইম দিতে হবে, কারণ 5-এ সব গ্রহই ভালো ফল দেয়, 11-তে গ্রহরা ভালোই ফল দেয়, কিন্তু 6, 8, 12-তে গ্রহদের ফল এটা খুব ডিস্টার্ব করে আমাদের প্রেডিকশনের ক্ষেত্রে। তো সেটা আমাকে আর একটা দিন টাইম দিতে হবে। আচ্ছা, অ্যাস্ট্রোলজির জন্য আমাদের যে ভাব, সেই ভাবগুলো হচ্ছে, প্রথমে আমাদের একটা ইনটিউশন পাওয়ার থাকতে হবে, দ্বিতীয়ত আমাদের প্রেডিক্ট করবার ক্ষমতা থাকতে হবে। একটা কথা আছে, ভালো অ্যাস্ট্রোলজার আর কিছু আছে ছ্যাঁচড়া অ্যাস্ট্রোলজার, ওই ছ্যাঁচড়া অ্যাস্ট্রোলজারদের কিন্তু দ্বিতীয় ভাবটা খুব খারাপ হবে, কিন্তু যারা ভালো অ্যাস্ট্রোলজার আপনাদের মধ্যে হবেন, আপনাদের দ্বিতীয় ভাবের কিন্তু স্ট্রেংথ চাই, না হলে আপনার প্রেডিকশন মিলবে না, সত্য বাক্য আপনার মুখ থেকে বেরোবে না। তো এর জন্য আপনার দ্বিতীয় ভাবটাকে স্ট্রং হতে হবে, আপনার ইনটিউশন পাওয়ারটাকে খুব স্ট্রং হতে হবে, তার জন্য অষ্টম ভাব লাগবে, এবং ভালো রেমেডি করতে গেলে আপনার পঞ্চম ভাবটাকেও লাগবে। আর তার সঙ্গে একটু যদি আয় বাণিজ্য করতে চান, তাহলে একাদশ ভাবটাকে লাগবে, আর সেই আয় বাণিজ্যটা মানে সাকসেস, টাকা পয়সা আসবে, তার জন্য একটু একাদশ ভাবটাকে লাগবে। আর এখানে যদি আপনি একটু প্রতিষ্ঠাও পেতে চান, যে আপনার একটু নাম যশ হবে, তাহলে একটু দশম ঘরটাও লাগবে। এইবার এই ঘরগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে কি না, যদি সম্পর্ক হয় সেই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজার হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। বোঝা গেল? তাহলে আমরা আজকের মতো আপনাদের থেকে বিদায় নিই, আমার মিস্ত্রিরা এখনো কাজ করছে। স্যার একটা প্রশ্ন বলছিলাম, আজকে যদি উত্তরটা দেন। হুম ওই ধরনেরই প্রশ্ন স্যার। বলুন না। যে দশমপতি দ্বিতীয় এবং দ্বিতীয়পতি দশমে উভয় ক্ষেত্রে কি একই ফল? না, দশমপতি দ্বিতীয় আসা আর দ্বিতীয়পতি দশমে আসা উভয় ক্ষেত্রে একই ফল নয়। তবে দুটো ক্ষেত্রেই আপনার চাকরি ইন্ডিকেট করে। দ্বিতীয়পতি যখন দশমে আসছে, এটাকে যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে ঘটনাটা ঘটছে যে আপনার আত্মীয় পরিজনের একটা সাপোর্ট আপনি পাচ্ছেন আপনার কর্মক্ষেত্রে দাঁড়ানোর জন্য। আর দশমপতি দ্বিতীয় আসা মানে হচ্ছে আপনার কর্মের ফলে আপনার দ্বিতীয় ভাবে ডেভেলপমেন্ট হচ্ছে।
এবার দশমপতি দ্বিতীয় আসা মানে হচ্ছে বাবার কাছ থেকে আপনি কিছু টাকা পয়সা পেয়েছেন, কারণ বাবার টাকা সেটা হচ্ছে নবমের দ্বিতীয়, সেই দ্বিতীয় পতি আপনার দ্বিতীয় এসে বসলো। তো এই ব্যাপারগুলো আপনাকে ধরে প্রেডিক্ট করতে হবে। হ্যাঁ, মানে স্যার দুটো ভাবের কারকতাটাকে মিলাতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং যত আপনি পারমুটেশন কম্বিনেশন করতে পারবেন, আমি আপনাদেরকে যোগ শেখাবো, যোগ লেখাবো, তো কিন্তু যত বেশি আপনি পারমুটেশন কম্বিনেশন করতে পারবেন তত কিন্তু রেজাল্টের পারফেকশন আসবে আর ভুলের মাত্রাটা কমবে। প্রেডিকশনে ভুল হবেই, এতে কোনো দোষ নেই। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছি এখানে সবাইকে আর কি। আমি ভাবছিলাম যদি এমন হতো যে আমাদের একটা গ্রুপ থাকতো, যে আমরা মাঝে মাঝে এরকম কল করে আলোচনা করলাম আমাদের পড়াশোনার বিষয়টা নিয়ে, কারণ এখানে অনেক অভিজ্ঞ মানুষ আছে, আবার আমার মতো আছে যে কিছুই জানে না, তো সব রকমই আছে। হ্যাঁ, তো কিবা কেমন হতো? গ্রুপ তো আছে আপনাদের? আছে, কিন্তু ওখানে একটু এইভাবে আলোচনা করা যায় না, লিখে মানে একটা বিষয় নিয়ে আলোচনা করা আসলে আপনারা এরকম যে কেউ জুম লিংক শেয়ার করে আপনারা নিজেরা ডিসকাশন করতেই পারেন, কোনো অসুবিধা নেই, ভালোই তো, খারাপ? হ্যাঁ, এখন সবাই যদি রাজি হয়, হ্যাঁ আমরা একটা লিংক করে কথা বললাম, যার সময় আছে সে কথা বললো, অথবা যার ভালো লাগলো সে কথা বললো, যা লাগলো না সে বললো না, করতেই পারেন, এটা তো খুবই ভালো। আচ্ছা, তাহলে আমাদের ভিতর থেকে একজন এটা উদ্যোগ নিলে ভালো হয় আর কি। আমার মনে হয় এই গ্রুপটাই বেস্ট, কারণ স্যার আমাদের গাইড করতে পারবেন আমরা যদি কোনো বিষয়ে ভুল আলোচনা করে। এই টাইপের ডিসকাশন হচ্ছে কি আপনারা পরে গ্রুপে সুন্দরভাবে গ্রুপ করবেন কিনা ওইসব করে নেবেন, গ্রুপ করে ডিসকাস করতে পারেন, এটাতে কোনো ভালো। হ্যাঁ, আমাদের ভিতরে যদি স্যারের সময় থাকে উনি আসলেন, অসুবিধা নাই তো, মানে আমাদের এই গ্রুপটার কথাই বলছি আর কি। আর আমাদের হচ্ছে গিয়ে জুলাই মাসের প্রথম দিকে একটা ইনহাউস সেমিনার হবে, আমাদের 5টা ব্যাচের স্টুডেন্ট বা স্টুডেন্ট নয়, কো লার্নাররা এখানে রয়েছেন, এইটা কিন্তু 5টা ব্যাচ থেকে আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। আপনাদেরকে স্পিচ এক্সপেক্ট করব, এবং সেই স্পিচ বেশ দমদার স্পিচ হবে, আমি জানি হবে, কিন্তু সেখান থেকে আমরা কিছু নতুন কিছু এক্সপেক্ট করব যে ভালো জিনিস আসবে। এটা একটা ইনহাউস সেমিনার হবে এবং সেটা কিন্তু বেশ একটা ভালো কিছু হবে। সবাইকে কথা বলতে হবে নাকি যারা শুধু জ্ঞানী তারাই করবেন? 2জন রিপ্রেজেন্টেটিভ করে থাকবেন, 5টা গ্রুপের 2জন করে। একটা মেসেজ করেছি, একটু দেখবেন। তো 5টা গ্রুপ থেকে 2জন করে আমাদের ইয়ে করতে হবে, 10 জন আর কি ইয়ে করবেন, এবং বাকিরা সাপোর্ট করবেন। খুব ভালো, ভালো আইডিয়া। এটা জুলাইতে হবে। আর ডেট টাইম স্যার, আচ্ছা, ওয়াইফ ইজ ভেনাস, ম্যাটারনাল গ্র্যান্ডমাদার ইজ রাহু, রাহুর উপর ডিপেন্ড করবে রিলেশনশিপ কেমন হবে। এইসব হচ্ছে ওই নারীবাদীদের কথা। এই ম্যাটারনাল গ্র্যান্ডমাদার রাহু এ হচ্ছে গিয়ে এসব আমাদের ভেদিক অ্যাস্ট্রোলজিতে নেই। ওয়াইফ ভিনাস ঠিক আছে, দিদিমা রাহু এ হবে না, এতে গন্ডগোল হলো। দিদিমা শনি আরো গন্ডগোল হলো। ঠিক আছে, এইভাবে বিচার, মাতৃতুল্য যে কোনো মানুষের সঙ্গে চন্দ্রের রিলেশনশিপ থাকবে। আর কিছু কিছু এখন ওই নারী অ্যাস্ট্রোলজার রয়েছেন, ওদের ক্ষেত্রে ওরা সিগনিফায়ার ইউজ করেন। তো এই সিগনিফায়ারের মধ্যে কতটা যৌক্তিকতা আছে আমার তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, বেসিক্যালি আমার মতে কোনো যৌক্তিকতাই নেই, কারণ রাহু ইন জেনারেল আপনার ক্ষতি করারই চেষ্টা করবে। এবার সেই রাহুকে আপনি যদি বলেন যে সে হচ্ছে গিয়ে আপনার দিদা, আর দিদা দাদু এই রিলেশনশিপ গুলো হচ্ছে গিয়ে খুব স্নেহ সূচক রিলেশনশিপ, ভীষণ রকম স্নেহ সূচক। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না রাহু হচ্ছে গিয়ে আপনার সেই রিলেশনশিপ ইন্ডিকেট করতে পারবে। স্যার, হ্যাঁ স্যার, বলছি 5টা ব্যাচকে একটা গ্রুপ করে দিয়েন। না, এইটা করা যাবে না, কারণ
এখন তো একটাই ক্লাস হচ্ছে, সেই জন্য বললাম। হ্যাঁ, এইটার একটা সমস্যা হচ্ছে, এইটা আমার আগে একটা গ্রুপ ছিল, সে মহা অশান্তিকর গ্রুপ। মানে আজকে এই প্রবলেম, কালকে সেই প্রবলেম। একটা কথা আছে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তো এটা হচ্ছে এই একটা সমস্যা। তো সেই কারণে আর কি এটা নতুন আর একটা গ্রুপ আসবে, 206 গ্রুপ তৈরি হচ্ছে, তো ওটাও অ্যাড হবে এর সাথে। তো এবার সেই জন্য 5টা গ্রুপ আলাদা থাকলে পরেই ভালো হবে, এবং এখানে আমাদের বিকাশ পরিপূর্ণ হবে। ছোট ছোট টিম কিন্তু খুব স্ট্রং টিম। স্যার, হ্যাঁ বলছিলাম স্যার, আমাদের দেশের যে ডিফেন্স মিনিস্ট্রি, এটা কি স্যার পুরোটাই মঙ্গলের? ওরে বাবারে, না না, পুরো মঙ্গল কি করে হবে? মঙ্গল হচ্ছে সৈনিক, মিনিস্ট্রি হলে পরে অন্য জিনিস চলে আসবে, কন্ট্রোলিং চলে আসবে। মঙ্গলের কন্ট্রোল কোথায়? রবি। তখন অন্যান্য গ্রহ আসবে। কন্ট্রোল, তার সঙ্গে পরিচালনা, প্ল্যানিং, আরো গ্রহ আসবে। ডেকোরেটেড, আমরা একটা ওয়ার্ড ইউজ করি, হাইলি ডেকোরেটেড আর্মি অফিসিয়াল, বিলাসিতা, সমস্ত ধরতে হবে। এগুলো এগুলো খুব বিচার করা টাফ। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা